আচ্ছা, আমরা লাইভে চলে এসেছি। আহ, সংলাপের আবার একটি ফেসবুক লাইভে দর্শক মণ্ডলীকে স্বাগত জানাই। আজকে রথযাত্রা, সেই রথযাত্রার সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি। সংলাপ বরাবরই সপ্তাহের কোনো একটা দিন বা মাসের কোনো দিন বিভিন্ন আলোচনা নিয়ে উপস্থিত হয়। মূলত ছাত্রছাত্রী যারা ইতিহাসকে ভালোবাসে, ইতিহাস নিয়ে কিছু করতে চায়, তাদের জন্য এই আমাদের প্রয়াস। এবং সেখানে ইতিহাসের বিষয় কিংবা ইতিহাস রিলেটেড কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমাদের কাজই এই যে ছাত্রছাত্রীদের মধ্যে যে বৌদ্ধিক চর্চা, সেই চর্চা করা। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকের যে বিষয় তা হলো বাঙালির ভুরিভোজ, ঔপনিবেশিক বাংলার নিষিদ্ধ খাদ্যাভ্যাস। আজকের যিনি আলোচক আছেন তিনি আমাদের সকলের প্রিয় স্যার, ডক্টর শুভজিৎ হালদার স্যার। উনি সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, পঞ্চকোট মহাবিদ্যালয়, পুরুলিয়া। ওনাকে স্বাগত জানাই। নমস্কার স্যার, আমাদের ফেসবুক লাইভে স্বাগত। নমস্কার, ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। তো আজকে তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আমরা শুরু করব। মূলত যে বিষয়টা বলার, যে খাদ্যাভ্যাস আমাদের সংস্কৃতির একটা অন্যতম অংশ। বর্তমানে খাদ্যাভ্যাস নিয়ে, খাদ্য নিয়ে একটা ইতিহাসের চর্চার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে এই খাদ্য বা খাদ্যাভ্যাস। সেই খাদ্যাভ্যাস অনুশীলন বা চর্চা করার মধ্য দিয়ে আরো বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ মানুষের ইতিহাসের বা ইতিহাস চর্চার কিছু তথ্য আমরা জানতে পারছি। এবং যেহেতু সংস্কৃতির একটি অন্যতম অংশ হলো খাদ্য, ফলে খাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ঔপনিবেশিক বাংলার নিষিদ্ধ খাদ্যাভ্যাস। অর্থাৎ আমরা এখন যে খাদ্য বা খাদ্যাভ্যাসের সঙ্গে পরিচিত এবং যেটা খুবই জনপ্রিয়, সেগুলি একটা সময় হয়তো হয়তো নয়, অবশ্যই নিষিদ্ধ ছিল। তো সেইটা নিয়ে স্যার বিস্তারিত আলোচনা করবেন এবং তার ভিত্তিতে আমাদের ছাত্রছাত্রী মহলে এবং যারা শুনবেন, দর্শক, শ্রোতা, তাদের শোনার ভিত্তিতে কিছু প্রশ্ন থাকলে তারা শেষে করবেন। এখন আমরা যে প্রত্যেকবার যে প্রথাগত জিনিসটা দিয়ে শুরু করি, সেই জিনিসে চলে যাব যে আমরা সংলাপ কেন গড়ে তুললাম, তার একটি লিখিত বার্তা আছে। সেই লিখিত বার্তা পাঠ করবে আমাদের সংলাপের অন্যতম সদস্য কুন্দন চক্রবর্তী। কুন্দনকে পাঠ করার জন্য অনুরোধ জানাই। নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। আর স্যারকে আমাদের আজকে খুবই একটি আনন্দের দিন যে স্যারকে আমরা আজকে পাশে পেয়েছি। আশা করি আমরা এই মনোগ্রাহী আলোচনা থেকে স্যারের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। তো আমি সংলাপে যে আমাদের প্রথাগত ভাবে যে বার্তাটি পাঠ করা, সেটি এখন আমি পাঠ করব। তো সংলাপ আমাদের কিছু ছাত্রছাত্রীদের পাগলামি করে গড়ে তোলা একটা সংগঠন। তবে পাগলামি হলো আমরা কেন সংলাপ গড়ে তুললাম সেই বিষয়ে যথেষ্ট কষ্ট এবং সিরিয়াস। মূলত ইতিহাসকে যারা ভালোবাসে, ইতিহাসকে নিয়ে কিছু করতে চায়, তারা এই হিস্টোরিক্যাল সোসাইটি বা ইতিহাস নির্ভর সংগঠনটা গড়ে তুলেছে। আমাদের মূল লক্ষ্য হলো বর্তমানে গোটা দেশ জুড়ে যে ইতিহাস বিকৃতির প্রবল সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছে বা উঠছে, তার বিরুদ্ধে পাল্টা একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা বিশ্লেষণের মধ্য দিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে এবং উৎসের ভিত্তিতে অথেন্টিক হিস্ট্রি বা তথ্য নিরপেক্ষ ইতিহাসকে তুলে ধরা। ইতিহাস বিষয়টিকে জনসাধারণের কাছে খুব সহজ সরলভাবে পৌঁছে দেওয়া এবং যাতে করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করার মানসিকতা জনমানুষের প্রস্ফুটিত হয়। সাধারণত ছাত্রছাত্রীদের কাছে ইতিহাস মানে কয়েকটি তথ্য মুখস্থ করার না, ইতিহাসের মানে যে কতটা বিস্তৃত, কতটা প্রসারিত, কতটা গূঢ় অর্থবহুল, সেটা তুলে ধরা। বিভিন্ন ঐতিহাসিকদের জীবনী ও তাদের কাজ থেকে শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরা এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা কতখানি তা পরিষ্কার করা। বর্তমানে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে
অতীতের সঙ্গে মেলানো, তুলনা করা এবং যুক্তি দিয়ে বিচার করে ভালো মন্দ বুঝতে শেখা। প্রগতিশীল চিন্তাকে ধারক বাহক হতে চায় আমাদের এই সংলাপ, যেখানে সৎভাবে, নির্ভীকভাবে, সাহস নিয়ে অতীতের কথাকে আমরা বলতে চাই এবং বর্তমানের সঙ্গে মেলবন্ধন ঘটাতে চাই। এখানে অতীতের সাথে আমাদের বর্তমানের সংলাপ। পরিশেষে E.H. কারের কথায়, হিস্টোরি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং স্যারকে অনুরোধ করছি তার বক্তব্যটি উপস্থাপন করার জন্য। হ্যাঁ স্যার, এবারে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। অসংখ্য ধন্যবাদ কুন্দনকে বার্তাটি পাঠ করার জন্যে। এবারে স্যারকে অনুরোধ জানাই, আমাদের শুভজিৎ হালদার স্যারকে, যে তার আলোচনায় যাওয়ার জন্য। ধন্যবাদ। আমি প্রথমে ভেবেছিলাম, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার, স্পষ্ট। আর আমি কতক্ষণ পাচ্ছি বা একটু যদি বলে দাও। আপনি 1 ঘন্টা পাবেন, বলুন না, আপনি আপনার মতো বলুন, সমস্যা নেই। 9টায় তাহলে আমি শেষ করতে পারি মোটামুটি, তাই তো? বেশ। আমি যেভাবে ভেবেছিলাম শুরু করব সেভাবে করছি না, তার একটি কারণ সংলাপের যে উদ্দেশ্য শোনা গেল সেটা খুবই মনোগ্রাহী, মানে মনোগ্রাহী শুধু না, খুবই দরকারি জিনিস। আজকের যুগে যেভাবে আমরা দেখছি ইতিহাসের চর্চা হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে থেকে এটা খুব জরুরি যে অনেক কিছু যেগুলোকে আমরা দৈনন্দিন জীবনে ভাবি যে এটা তো নর্মাল, মানে এই যে নর্মাল করে দেওয়ার একটা প্রচেষ্টা, যে এটাই তো আমাদের হয়ে আসছে, এটাই আমাদের ঐতিহ্য, এটাই সনাতন, কোট আনকোট সনাতন বলে যে বিষয়টি আমরা দেখতে পাই, সেই জিনিসগুলি যে আসলে সনাতন নয়, সনাতন বলে যে আসলে সেই অর্থে কিছু হয় না। প্রত্যেকটা ইতিহাসের পর্ব সেটা যে একটা সময়, এক একটা সময়ের কিছু চাহিদার ভিত্তিতে গড়ে ওঠে, সেটা বোঝা খুব জরুরি। এবং এটার খুব একটা অদ্ভুত উদাহরণ রয়েছে, আমরা সেটা দিয়ে শুরু করতে পারি আজকের আলোচনা। আমি খুব গুরুগম্ভীর আলোচনায় যেতে চাইছি না, খাওয়া দাওয়া নিয়ে যেহেতু আলোচনা, খাওয়া দাওয়ার কথা একটু হালকাভাবে বলাই বোধহয় ভালো। তো আমি খুব গুরুগম্ভীর জায়গায় যেতে চাইছি না, যেটা আমার বক্তব্যের বিষয়। কিছুদিন আগে, খুব বেশি দিন নয় আর কি, 2018-19 এই সময়টাতে, তার থেকে একটু আগে, একটি তেলের কোম্পানি বা তারা তেল তৈরি করে, এডিবল অয়েল, যেটা সর্ষের তেল তৈরি করে, তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসে, বাংলায় অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে আসে। সেই অ্যাডভার্টাইজমেন্টে এটাই ছিল যে একজন ভদ্রলোক মানে এটা দুর্গাপুজোর সময় যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট বাড়তে থাকে, ঠিক সেই সময় সেই রকম একটা অ্যাডভার্টাইজমেন্টের কথা আমরা দেখতে থাকি। যে এই অ্যাডভার্টাইজমেন্টে বলা হচ্ছে যে, মানে দেখানো হচ্ছে, টিভি অ্যাডভার্টাইজমেন্ট, অডিও ভিডিও ছিল তাতে, যে একজন ভদ্রলোক তার স্ত্রী খুব ভালো ভালো রান্না করেছেন সেই তেল ব্যবহার করে, এবং ভদ্রলোক খুব আনন্দের সাথে সেই খাবার খাচ্ছেন। এবং সেই খাবারের মধ্যে একটি খাবার ছিল মাটন, অর্থাৎ খাসির মাংস রান্না করেছেন, এবং সেটা তিনি খুব খুব আনন্দের সঙ্গে খাচ্ছেন, এরকম দেখানো হচ্ছে। তার কিছুদিন পরে আমরা লক্ষ্য করতে পারি যে একটি সংগঠন, একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট সংগঠন, তারা হঠাৎ করে বলতে শুরু করেন যে না, এটা দেখানো যায় না, কারণ এটা ধর্মীয় ভাবাবেগকে আঘাত ঘটাচ্ছে। কেন? তার কারণ এই যে পুরো সময়টা জুড়ে দুর্গাপুজো হয়, এই সময়টাতে কেউই ননভেজ খেতে পারবে না, তাদের ভেজিটেরিয়ান খাবার খেতে হবে। তো এটা যদি কেউ দেখায় যে ননভেজ খাওয়া হচ্ছে, তার মানে ননভেজকে প্রমোট করা হচ্ছে, তার মানে যারা ভেজিটেরিয়ান তাদের ভাবাবেগকে আঘাত করা হচ্ছে। মজার বিষয় হলো যে এইটা বলার পরে কিছুদিনের মধ্যেই সেই কোম্পানিটি তাদের অ্যাডভার্টাইজমেন্ট তুলে নেয় এবং তারা একটা অ্যাপোলজি প্রকাশ করে যে না, আমরা এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করবো না এবং আমরা দেখাবো না, এবং এটা শুধু বাংলাতেই, বাঙালিদের জন্য, এবং তার বাইরে কিছু নয়। মজার বিষয় হচ্ছে যে এই যে সংগঠনটি তাদের বিরোধ প্রকাশ করলো, তারা এটা না জেনেই তাদের বিরোধ প্রকাশ করলো যে আপামর বাঙালি, যার একটি বড় অংশ তারা নন ভেজিটেরিয়ান খাবার দাবার খান, সেই আপামর বাঙালির একটা বড় অংশ কিন্তু নবমীর দিন নিয়ম করে নন ভেজিটেরিয়ান খাবার খেয়ে থাকে বাংলার বুকে। এবং অনেক ক্ষেত্রে বলি প্রথা প্রচলিত আছে বাংলার বিভিন্ন জায়গায়, এবং সেই মাংস কিন্তু রান্না হয়ে দেবীকে দেওয়া হয়।
তো সেইখানে দাঁড়িয়ে থেকে এইরকম একটি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র কিছু না জেনে বা একটা নির্দিষ্ট চিন্তাধারাকে প্রমোট করার প্রচার আমরা দেখতে পাই। এখন এটা মাংস নিয়ে অনেক দিন ধরে এই ধরনের সমস্যা রয়েছে যে মাংস খাওয়া হবে কি হবে না, মাংস খাওয়া যেতে পারে কি যেতে পারে না, উচিত কি উচিত না, সেই নিয়ে অনেক কিছু রয়েছে। বাঙালিরাও এই নিয়ে ডিবেট করেছে, আমরা তার মধ্যে যাচ্ছি না। কিন্তু বিষয় হচ্ছে শুধু মাংস নয়, আমরা যদি একটু পেছনের দিকে পৌঁছই, আমরা যদি আমাদের অতীতকে দেখি, খুব বেশি দিনের পুরনো অতীত নয়, 19 শতক এবং 20 শতকে যদি আমরা দেখি, তাহলে দেখবো মাংস তো নয়ই, খুব সাধারণ জিনিস যেগুলো দৈনন্দিন জীবনে আমরা খেয়ে এখন বড় হচ্ছে, সেই রকম সাধারণ জিনিস খাওয়া নিয়েও কিন্তু প্রচন্ড গন্ডগোল লক্ষ্য করা যাচ্ছে। এই যে সাধারণ জিনিসগুলো, তার মধ্যে আমি 3টি বিষয় বেছে নিয়েছি। একটা হচ্ছে ব্রেড, যেটাকে আমরা বাংলায় পাউরুটি বলি। একটা হচ্ছে বিস্কিট, যার আমি জানি না আদেও কোনো বাংলা আছে কিনা, বিস্কুট বলে থাকি আমরা। আচ্ছা, আর 3 নাম্বার হচ্ছে চিকেন, যেটাকে মুরগি বলা হয়। আগে ফাউল বলা হতো, এখন মুরগি বলা হয়, কারণ এই ব্রয়লার আসার পরে এই মুরগিটা এসছে। এখন এই মুরগির একটা বিশাল ইতিহাস আছে। এই মুরগি কিভাবে এখান থেকে ভারতবর্ষের থেকে একটা শ্রেণীর মানুষ, বলা হয় যে যারা অ্যারোবিয়ান ছিল, বণিক ছিল, তারা ইউরোপে নিয়ে যায় এবং মুরগি আস্তে আস্তে ছড়িয়ে যায়। তার একটা বিস্তর ইতিহাস রয়েছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে মুরগির যে ইতিহাস, সেটাও কিন্তু, এই মুরগি খাওয়ার ইতিহাস, সেটাও কিন্তু একটা সময় ধর্ম বিরোধী ছিল। তো এই 3টে বিষয়কে আমরা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসবো, যে কিভাবে এই সাধারণ জিনিসগুলো, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে, যে কোনো বাঙালিকে যদি এখন জিজ্ঞেস করা হয় সকালে উঠে তুমি প্রথম কি খাও, তাহলে সে প্রথম উত্তরটাই দেবে আমি চা এবং বিস্কিট খাই। এছাড়া খুব বেশি বাঙালি পাওয়া যাবে না যে অন্য কিছু খায়। যদি বা সে চা না খায়, তাহলে সে কোনো ধরনের হেলথ ড্রিঙ্ক বা নিদেন পক্ষে দুধ খায় এবং তার সঙ্গে 2টি বিস্কুট খায়। কিন্তু একটা সময় এমনও ছিল যে এই দুধ বিস্কুট খাওয়ার জন্য কিন্তু মানুষকে সহ্য করতে হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ঠিক অত্যাচার বলবো না, কিন্তু বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স তাদের সহ্য করতে হয়েছে, আমরা লক্ষ্য করতে পারি। আমরা লক্ষ্য করছি যে কেদারনাথ দত্ত, আমি একটা কবিতা দিয়ে শুরু করি। কবিতাটা এটা আসলে এই মুহূর্তে আমার স্লাইড শোটা দরকার নেই, আমি বলবো যখন দরকার হবে। তো আচ্ছা, আমি একটা কবিতা দিয়ে শুরু করি, ছোট একটা কবিতা। সেটা বলছে, কেদারনাথ দত্তের একটা কবিতা, সচিত্র গুলজার নগর বইটার নাম, তার একটা অংশ। বলা হচ্ছে, হায়রে কলির চেলা, ফুটফাট ফুট, হৃদে কালকুট, ভণ্ডামে নিটুট, আঙুল আড়াল দিয়ে সব করলে লুট, ধম্মের নামের জোরে বুলি ভরে, পাউরুটি বিস্কুট, দাঁতে কুটকুট, টোকে উইলসন জোপে কাপে কোপে, বাগিয়ে মার মোষ, তাতে নাইকো দোষ, পোড়া পেটের দায়ে জাত হারায়, পড় 8 লাট গুট, হায় রে কলির চেলা, ফুটফাট ফুট। এটা আপাত দৃষ্টিতে মনে হয় যে ননসেন্সিক্যাল একটা কবিতা, তার মধ্যে কোনো মানে নেই। কিন্তু যদি আমরা এই বইটির কনটেক্সটে দেখি, তাহলে আমরা দেখব যে এই কবিতাটা আসলে বলা হচ্ছে, এখানে 2টো জিনিস রয়েছে। যে উইলসন হোটেল, যেটার কথা আমরা জানি যে কলকাতার একটি পুরানো বিখ্যাত হোটেল, যেটা বিদেশিরা চালাতেন, এবং সেই হোটেলটা এক সময় খুব বিখ্যাত হয়ে ওঠে তাদের বেকারির জন্য, বিশেষ করে পাউরুটি এবং কেকের জন্য। এছাড়াও এখানে প্রচুর ধরনের খানা পাওয়া যেত। খানা কথাটা খুব ইম্পর্টেন্ট, এখানে একটু বলে নেওয়া উচিত। খানা কথাটা হচ্ছে আসলে যে কোনো ধরনের, এটা বোধ হয়, আমি খুব শিওর নই, কিন্তু বোধ হয় এই খানা কথাটি এসছে মুঘল খানা, এই যে কথাটা, সেখান থেকে, অর্থাৎ খুব ভালো খাবার, এইটা বোঝাতে বোধ হয় এটা এসছে। এবং পরবর্তীকালে আমরা 19 শতক থেকে অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি খানা কথাটি ব্যবহার হচ্ছে যেটা ধর্ম বিরোধী, অর্থাৎ ইউরোপীয়রা যে ধরনের খাবার খান, এছাড়া শুধু ইউরোপীয়রা বলবো না, এছাড়া মুসলিমরা যে ধরনের খাবার খান, যেটা তথাকথিতভাবে হিন্দুদের জন্য নিষিদ্ধ, সেগুলোকেই খানা হিসাবে বলা হচ্ছে। এখন এই খানা মানে কি, যেগুলো আমরা যদি খুব সহজভাবে বুঝি, যে খানা জিনিসটা ভারতীয়রা খুব একটা
মানে ভারতীয় হিন্দু যারা, বিশেষ করে বাঙালি হিন্দুরা, তারা এটা খাবেন না, কারণ এটা তাদের ধর্মবিরোধী এবং বিশেষ করে তাদের জাত বিরোধীও হতে পারে। এখন এই যে খানা ব্যাপারটি, এই খানার কথা বলা হচ্ছে এবং এই খানা কোথায় খাওয়া হচ্ছে? উইলসন হোটেলে। উইলসন হোটেলে কি কি খাওয়া হচ্ছে? এক হচ্ছে পাউরুটি, দুই হচ্ছে বিস্কুট এবং কখনো কখনো মোষ বা এই ধরনের কোনো নিষিদ্ধ খাবার। এবং তার ফলে কি হচ্ছে? বলা হচ্ছে পরের দিকে দেখা যাচ্ছে, পেটের দায়ে জাত হারায়ে পড়ো ৮ লাট গুট। অর্থাৎ তুমি পেটের দায়ে এই অখাদ্য কুখাদ্য খাচ্ছ এবং তারপরে ইংরেজি বলছো ৮ লাট গুট বা এই জাতীয় কিছু, যেটা হচ্ছে বেসিক্যালি ব্যঙ্গাত্মক ভাবে ইংরেজি বলার যে ধারাটা, অর্থাৎ এটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কি বলা হচ্ছে যে এই যে বাঙালি যারা ইংরেজি ভাষায় শিক্ষিত, তারা ইউরোপীয় চালচলনকে একাত্ম করার জন্য তারা এই উইলসন হোটেলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে নিষিদ্ধ খাবার খাচ্ছেন। এবং সেই নিষিদ্ধ খাবারগুলি কি? পাউরুটি, বিস্কুট এবং মোষ বা অন্য এই ধরনের কিছু খাবার দাবার। এটা এবার কেন হলো? হঠাৎ করে এই সিচুয়েশন কোত্থেকে আমরা দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি 19 শতকে যখন ভারত, মানে বিশেষ করে 19 শতক থেকে যখন আস্তে আস্তে ব্রিটিশরা তাদের যে সাম্রাজ্য সেটাকে শক্তিশালী করে তুলছে ভারতবর্ষের ভেতরে, সেই সময় আস্তে আস্তে ভারতীয়রা বুঝতে পারছেন যে ব্রিটিশ সাম্রাজ্য খুব তাড়াতাড়ি কোথাও যাচ্ছে না, তারা এখানে থাকবে। তাই এই সাম্রাজ্য যেহেতু এখানে থাকছে, তার থেকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা যদি পেতে হয়, তাহলে তাদের ভাষাকে অ্যাকোয়ার করতে হবে, তাদের ভাষাকে একাত্মকরণ করতে হবে, তাদের শিক্ষাকে শিখতে হবে এবং তার মধ্যে দিয়ে এই সাম্রাজ্যের যে, মানে ব্রিটিশ সাম্রাজ্য, তার একটা অংশ হিসাবে নিজেকে তুলে ধরা যেতে পারে। পরবর্তীকালে মেকলের কথা আমরা সবাই জানি, যে তিনি কি বলছেন ভারতীয় কিভাবে হবে, মানে ইংরেজি শিক্ষিত ভারতীয় কিভাবে হবে, তারা ইয়ে থাকবেন, তারা মানুষ, মানে তাদের রক্তটাই একমাত্র ভারতীয় থাকবে, বাকি পুরোটাই তাদের বদলে যাবে, এই ধরনের কথাবার্তা আমরা পাচ্ছি। এবং আমরা এটার একটা প্রভাব দেখতে পাচ্ছি, বিশেষ করে এই যে 19 শতকে যে ধরনের লেখাপত্র হচ্ছে, বিশেষ করে 19 শতকে যে প্রহসনমূলক লেখাগুলি হচ্ছে, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই যে আধুনিক হয়ে ওঠার প্রচেষ্টায়, কোট আনকোট আধুনিক হয়ে ওঠার প্রচেষ্টা, তার মধ্যে দিয়ে আসলে যে ব্রিটিশকরণ, মানে অর্থাৎ ইউরোপীয়করণ করে নেওয়া নিজেকে, যে আমি ইউরোপীয়দের মতো ইয়ে করব, ব্যবহার করব, সেটার প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই সময়। এবং সেই প্রচেষ্টার ফলে এই যে বিদেশি খাবার দাবার গুলো, সেগুলোও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে অ্যাকোয়ার্ড হচ্ছে, যারা ইংরেজি শিক্ষিত বাঙালি তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা অ্যাকোয়ার করছে। এখন এই যে ইংরেজি শিক্ষিত বাঙালি, তারা এই বিদেশি খাদ্যের প্রতি যে একটা আকাঙ্ক্ষা, যে আমরা বিদেশি খাবার খাবো, সবসময় যে এমন নয় যে সেই বিদেশি খাবারগুলো অসাধারণ খেতে বা তার টেস্ট অসাধারণ, যে সেটা না খেলে আর থাকা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট ফর উৎসাহ, যে কি আছে জিনিসটায়, যাকে নিয়ে এত হাইপ, যে জিনিসটা আমাদের খেতে বারণ করা হয়, আমরা চেষ্টা করি সেই জিনিসটাকে বা সেই কাজটাকে করতে, যে কাজটা করতে আমাদের প্রথমে বারণ করে, আমরা চেষ্টা করি সেই কাজটাকে সবার প্রথমে করতে। এটা মানে একটা নর্মাল ইনস্টিংক্ট মানুষের, যে কেন বারণ করা হচ্ছে, কি। তো সেই যে ইনস্টিংক্টটা, সেটাও কিন্তু কাজ করছে, যে খেয়ে দেখা যাক না কি এমন অমূল্য জিনিস আছে এর ভেতরে যেটা খাওয়া যাবে না। কিন্তু তার মধ্যে, সেটার মধ্যেও কিন্তু সাধারণ মানুষ যে হঠাৎ করে উইলসন হোটেলে যাচ্ছে তেমনটা নয়। প্রথম দিকে যেসব বাঙালিরাই হোটেলগুলোতে ঢুকছেন, তারা কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ইংরেজি আদব কায়দার সঙ্গে তারা একেবারে একাত্ম হয়ে তারপরে তারা সেখানে যাচ্ছেন, যাতে সেখানকার যে এটিকেট বা টেবিল ম্যানার্স, সেগুলো যাতে তারা মেনটেন করে সেইখানকার খাবার দাবার গুলো তারা খেতে পারেন। এই ধরনের একটা প্রচেষ্টা আমরা এই সময় লক্ষ্য করতে পারছি। এর ফলশ্রুতি হিসাবে আমরা দেখছি যে একদল যখন এই ইংরেজি ভাষার প্রভাব, ইংরেজি শিক্ষার প্রভাবে তারা ইংরেজি আদব কায়দাকে নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে আমরা দেখছি যে আরেক ধরনের লোক আসছে, যারাও অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষায় শিক্ষিত, কিন্তু তারা ডিরেক্টলি এই ভাবধারাকে বিরোধিতা করছেন।
তারা বলছেন যে এই যে ইংরেজি আদব কায়দা সেটা একেবারেই ভারতীয় নয়, সেটা আমাদের ধর্ম বিরুদ্ধ, সেটা আমাদের জাত বিরুদ্ধ, এবং তারা ডিরেক্টলি ক্রিটিসাইজ করছে যারা এই ধরনের কাজকর্ম করছে। এবার আসি আরেক ধরনের লোকে, যারা 3 নাম্বার শ্রেণীর লোক। তারা কি করছে? তারা এই ধরনের খাবার দাবার খাচ্ছেন, কিন্তু প্রকাশ্যে খাচ্ছেন না, তারা খাচ্ছেন। তাতে কি হচ্ছে? এই খাবারের স্বাদটা পাওয়া যাচ্ছে, কিন্তু প্রকাশ্যে করলে যে জাত চলে যেত বা সমাজ থেকে বেরিয়ে যেতে হতো, সেটা তাদের করতে হচ্ছে না। তো এই 3 ধরনের, এছাড়াও আরো অনেক ধরন থাকতে পারে, কিন্তু প্রধানত যদি আমরা ট্রেন্ড দেখি তাহলে এই 3 ধরনের ট্রেন্ড আমরা এখানে লক্ষ্য করতে পারি। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় থেকে যে ধরনের আচার ব্যবহার হচ্ছে এবং তাই নিয়ে যে চিন্তা ভাবনাগুলো শুরু হচ্ছে, তাতে কিন্তু আমরা একটা কি বলবো, এক ধরনের একটা উদ্বেগ দেখতে পাচ্ছি। আমি ঠিক গোঁড়া বলতে চাই না, কিন্তু প্রাচীনপন্থী যে বাঙালিরা রয়েছেন তাদের মধ্যে একটা উদ্বেগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তার কলকাতা কমলালয় বলে যে লেখাটি রয়েছে, 1823 সালে প্রকাশ হচ্ছে, এখানে উনি বলছেন যে, তিনি ব্যঙ্গ করেই বলছেন যে দেখো এই যে বাঙালি, যে এখন নব্য বাঙালি তৈরি হয়েছে, তারা কিভাবে নিজেদেরকে একটা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আসলে সম্পূর্ণ ধর্মবিরুদ্ধ, এবং তাদের যে আচার অনুষ্ঠান, সেই আচার অনুষ্ঠানগুলো পালন করার সময়ও কিন্তু তারা বিদেশি খাবারকে ছাড়তে পারছে না। এই আচার অনুষ্ঠানের মধ্যে একটা বড় অনুষ্ঠান হচ্ছে যে অশৌচ, অর্থাৎ কেউ যদি মারা যান কোনো পরিবারে, তাহলে তার মারা যাবার পরে একটা সময় থাকে, যে সময় শোক প্রকাশের সময় এবং কিছু আচার অনুষ্ঠানের সময়, যে সময়টাতে বাড়ি পরিবারের লোক কোনোভাবেই ননভেজ খান না এবং তারা সমস্ত ধরনের যে আমিষ খাবার দাবার তার থেকে নিজেদের বিরত রাখার একটা প্রচেষ্টা তাদের মধ্যে থাকে। এই সময়, এই অশৌচের সময় বাঙালি কি, মানে এই শিক্ষিত বাঙালি, তথাকথিত শিক্ষিত আধুনিক বাঙালি কিভাবে আচরণ করছে তাদের ব্যঙ্গ করতে গিয়ে ভবানীচরণ বলছেন যে এই সময় ইংরেজি শিক্ষিত বাঙালি শুধুমাত্র শুদ্ধাচারে কেবল ব্র্যান্ডি মাত্র পান করে, আর অন্য সময় বাজারের পাক করা মাংস, মিঠাই ও মুসলমানকৃত পাউরুটি এবং নানা প্রকার শরাব ইত্যাদি দ্রব্য সকল ভোজন করে। তার মানে হচ্ছে এই যে যখন চলছে, যে সময় অশৌচ চলছে বাড়িতে, যে সময় আসলে আমিষ নয় নিরামিষ খাবার কথা, সেই নিরামিষ খাবার সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা শুধুমাত্র সমস্ত ছেড়ে দিচ্ছে, দিয়ে তারা শুধুমাত্র ব্র্যান্ডি পান করাটা, অর্থাৎ এই উত্তেজক যে পানীয় সেটা পান করা তারা ছাড়তে পারছে না। আর যে সময় এই সব ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছে না, সেই সময় তারা কি খাচ্ছে? পাউরুটি খাচ্ছে, বাজারে রান্না করা মাংস খাচ্ছে এবং মিষ্টি খাচ্ছে। অন্যদিকে আরেকটা জিনিস, এই পাউরুটি শুধু খাচ্ছে তাই নয়, তারা মুসলমানের তৈরি পাউরুটি খাচ্ছে। সেটা আরো ভয়ঙ্কর, কারণ ওই যে ছোঁয়াছুঁয়ির ব্যাপার রয়েছে, মুসলমান তৈরি করছে মানে তার জাত কিন্তু চলে যাবে। এই ব্যাপারটা হচ্ছে এবং এটাকে ভবানীচরণ তার লেখার মধ্যে দিয়ে বারবার করে প্রকাশ করছেন এবং তিনি বলছেন যে এইটা কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না। পরবর্তীকালে প্যারীচাঁদ মিত্রের একটা লেখায় আমরা পাচ্ছি মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়, এই যে প্রহসন রয়েছে তাতে উনি কলকাতার একটি চিত্র তুলে ধরছেন। সেখানে উনি বলছেন যে কলকাতার মানুষের আচার ব্যবহারে এমন পরিবর্তন এসেছে, এবং এটা কিন্তু কলকাতার প্রান্তীয় লোকের কথা বলছেন না উনি, যে যারা প্রতিদিন খেটে খাওয়া মানুষ তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এটা কিন্তু তথাকথিত ভাবে এই আমরা টেকচাঁদ ঠাকুরই বলো, মানে প্যারীচাঁদ মিত্রই বলো বা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বলো, এরা প্রত্যেকেই কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত বা কিছু ক্ষেত্রে শিক্ষিত উচ্চবিত্ত মানুষের কথা বলছেন। এদের কিন্তু খেটে খাওয়া মানুষের জীবন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারা কি খাচ্ছে, বা লোয়ার কাস্ট, শুধুমাত্র খেটে খাওয়া নয়, লোয়ার কাস্ট যারা সমাজে প্রান্তীয়, যাদের
জাতিতে তারা অনেক নিচু, তারা কি খাচ্ছে তাই নিয়ে কিন্তু এদের কোনো মাথা ব্যথা নেই, এরা কিছু লিখছেও না সেই অর্থে। দেখা যাচ্ছে, অথবা আমি জানি না, সেটাও হতে পারে, কিন্তু আমি যতদূর দেখেছি তার মধ্যে কিন্তু এই প্রান্তীয় লোকজনদের নিয়ে এদের কোনো বিশেষ মাথা ব্যথা আমরা লক্ষ্য করতে পারছি না। টেকচাঁদ ঠাকুর কলকাতার যে অবস্থা সেইটা নিয়ে উনি বলছেন যে একটি ওই জাত থাকা বড় দায়ের মানে জাত থাকার কি উপায়, মানে মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এখানে উনি বলছেন যে চক্ষু তুলিয়া দেখিলাম এক দামড়া পেটা আদমরা ঘেয় গরু গাঁ গাঁ করিতে করিতে পালাইয়া পালাইয়া ডাক ছাড়িতেছে, ও একজন তিলকধারী কৃষ্ণবর্ণ পুরুষ তাহার লেজ ধরিয়া টানিতে টানিতে বলিতেছে, ওরে তুই গেলে আমি কাকে নিয়ে থাকবো, তবে আমিও প্রস্থান করি। আর মিছে ছেঁড়া চুলে খোপা কেন, তোর জোরেতেই আমার পেট চলে, তুই আমার কামধেনু। অন্য এক দিক থেকে শ্বেত বসনা ও শান্ত বদনা একটি কন্যা স্বর্গ থেকে এক একবার নামিতেছে ও বলিতেছে, জ্ঞান, আমাকে সাহায্য করো, এখানে স্থির হইয়া থাকিতে পারি না। আমি জোর হাত করিয়া জিজ্ঞাসা করিলাম, পিতা, এ সকল কি? জ্ঞান উত্তর করিলেন, যে গরুটা পালাই পালাই ডাক ছাড়িতেছে তাহার নাম জাতি। এ অনেক চোট খাইয়াছে, আর টিকিতে পারে না। তাহার লেজ ধরিয়া যিনি টানিতেছেন তাহার নাম হিন্দুগিরি। জাতি গেলে তার গুমর যাইবে, এজন্য টানাটানি করিতেছে। আর ওই যে কন্যা এক একবার নামিতেছে উঠিতেছে তাহার নাম ধর্ম। বঙ্গদেশে এতই অধর্ম যে তিনি তিষ্ঠইয়া থাকিতে পারিতেছেন না। অর্থাৎ এই যে অনাচার চলছে, এই যে অখাদ্য কুখাদ্য, তথাকথিত অখাদ্য কুখাদ্য খাবার যে ব্যবহার শুরু হয়েছে, এই যে অনাচার চলছে, এই অনাচারের মধ্যে দিয়ে কিন্তু বাঙালিরা এমন ভাবে এমন কার্যকলাপ শুরু করেছে যে তারা তার ফলে এই ধর্ম এখানে আর তিষ্ঠতে পারছে না, কারণ ধর্ম এবং জাত যাচ্ছে। এখানে ইন্টারেস্টিং আরেকটি জিনিস রয়েছে, যদি লক্ষ্য করা যায় তাহলে দেখবে এই ধর্মকে রক্ষা করার দায়িত্ব কে নিচ্ছেন? একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ ধর্মকে রক্ষা করবেন, অন্য কেউ কিন্তু ধর্ম রক্ষা করার দায়িত্বে নেই। অর্থাৎ এখানে শুধুমাত্র যে অনাচার চলছে তাই নয়, এই অনাচারকে ঠিক করতে হলে তার দায়িত্ব নিতে হবে একজন ব্রাহ্মণকে। সে প্রাণপণ ব্রাহ্মণকে চেষ্টা করছে যে ঠিক আছে, তুমি চেষ্টা করে যাও, তুমি চালিয়ে যাও, তুমি বাঁচাতে পারবে সমাজকে। অর্থাৎ সমাজের যে অধঃপতন, সেই অধঃপতনকে আটকানোর দায়িত্ব হচ্ছে একজন ব্রাহ্মণের। আচ্ছা, এই সময় এই যে এই ধরনের কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি, সেই সময় আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি আরেকটি লেখায়। এই সেম প্রহসনের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারি আরেকটি কথা, মানে আরেকটি ক্যারেক্টারের কথা রয়েছে। তিনি হচ্ছেন, তারা হচ্ছে একদল একটি বাচস্পতি নামে একজন চরিত্র, যাকে তার নাম শুনেই বোঝা যাচ্ছে তিনি উচ্চ মানে তার যে কাজকর্ম, তাকে মোটামুটি শুনে মনে হচ্ছে যে তিনি, তার যদি লেখাটা পড়া হয় দেখতে পাবে যে এটি একজন উচ্চ বর্ণের উচ্চ জাতির একজন মানুষ। তিনি যদিও ইংরেজি খানা, বা ইংরেজি খানা বলতে বলা হচ্ছে মাংস এবং এই পাউরুটি এবং এই মদ, এই জিনিসগুলো, সেগুলোতে তার কোনো অরুচি নেই, কিন্তু তিনি সেগুলো সবার সমক্ষে খান না, তিনি সেগুলো লুকিয়ে চুরিয়ে খেতে শুরু করেন এবং তিনি লুকিয়ে চুরিয়ে খান। এবং এই লোকগুলোই সেই লোকগুলি যারা আবার ওপেনলি, অর্থাৎ সবার সামনে যে ইংরেজি খানা যারা খায়, অর্থাৎ সবার সামনে যারা পাউরুটি, বিস্কুট, মুরগি বা মদ খায়, তাদেরকে ইনি সমালোচনা করছেন। তো বাচস্পতির এই যে ক্যারেক্টারটা, সেটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তোমরা জিজ্ঞেস করতেই পারো যে এগুলো তো প্রহসন, এগুলিকে দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আসলে প্রহসন হলেও এই প্রহসনগুলি কিন্তু শুধুমাত্র যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল সেটা নয়। এই প্রহসনগুলির মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে এটা আসলে সমাজের একটা রূপকে তুলে ধরার একটা প্রচেষ্টা ছিল। তাই এই প্রহসনগুলির ভেতরে যে ধরনের ক্যারেক্টারগুলি রয়েছে, সেই ধরনের ক্যারেক্টারগুলি কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী, এবং সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের বুঝতে সাহায্য করে যে সমাজ সেবা, সেই সময় সমাজ কিভাবে কি ভাবছে। এই বাচস্পতির একটা কথোপকথন আমি এখানে বলার চেষ্টা করছি, মানে আমি
কোট করছি। হরিনাথ দত্ত, বেটা কি হিন্দু? আরে বেটা অখাদ্য খাবি, ঘরে বসে খা। কেহ জিজ্ঞাসা করিলে অস্বীকার কর। ইংরেজ দিগের সঙ্গে প্রকাশ্যরূপে আহার করিয়া জাতি মজাইবার কি আবশ্যক? এই বাচস্পতি ব্র্যান্ডি পান করার পর মানে এই তারপরে এই কথাটি বলার পরে বাচস্পতি নিজে একবার ব্র্যান্ডি খাচ্ছেন, খেয়ে বলছেন, ওরে ভাই সকল, যে শীতল দ্রব্য ইহা ভুলিবার নয়। চিনির পানা, মিছরির পানার মুখে ঝাঁটা মারি। এ সামগ্রী পেটে গেলে পুত্রশোক নিবারণ হয়। এখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে বাচস্পতি বলছেন যে ওপেনলি যদি খাও তাহলে তোমার জাত যাবে, তুমি যদি ওপেনলি না খাও, তুমি যদি লুকিয়ে চুরিয়ে খাও, তাহলে তো কেউ জানতেই পারছে না, তোমার জাত যাচ্ছে না। এর পরবর্তীকালে আমরা লক্ষ্য করতে পারছি যে আচ্ছা, এর পরবর্তীকালে আমরা লক্ষ্য করতে পারছি যে পরপর কিন্তু এই ধরনের জিনিসপত্রগুলো লেখা শুরু হচ্ছে। ইন্টারেস্টিংলি এই সময় আরেকটি লোকের কথা আমার এখানে বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে নবীনচন্দ্র সেন। তোমরা অনেকেই নাম শুনেছো নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেন তার আত্মজীবনী, একটা অনেকগুলো ভলিউমে তার আত্মজীবনী বেরিয়েছিল, সেই আত্মজীবনীতে নবীনচন্দ্র সেন বলছেন যে তিনি নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন যেন, কারণ যাতে করে তিনি কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই নিজের ইচ্ছে মতো পাউরুটি খেতে পারেন। এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি নবীনচন্দ্রের কথায়। নবীনচন্দ্র লিখছেন তার বাড়ির কাছে, নবীনচন্দ্রের গল্পটা আমি একটু বলে নিই, তাহলে বলতে সুবিধা হবে, আমি আর কোট করতে চাইছি না। কিন্তু নবীনচন্দ্রের গল্পটা এইরকম যে নবীনচন্দ্র ছোটবেলায় দেখতেন যে তার বাড়ির পাশে একজন জমিদার রয়েছেন, যিনি তার আশেপাশের লোকজনকে এক জায়গায় করে ব্রাহ্মণ শেফকে ডেকে এনে, অর্থাৎ ব্রাহ্মণ রাঁধুনিকে ডেকে এনে পাউরুটি তৈরি করাতেন এবং সেই পাউরুটির পার্টি দিতেন, অর্থাৎ সেই পাউরুটির ভোজ দিতেন, এবং সেখানে শুধুমাত্র মুরব্বীরাই যেতে পারত এবং তারা খেতে পারত। এই ঘটনার ফলে, এবং এখানে দুটো জিনিস উল্লেখ্য, এক নাম্বার বা বিশেষভাবে পরিলক্ষিত করা, মানে লক্ষ্য করা উচিত আমাদের, সেটা হচ্ছে এই যে পাউরুটি খাচ্ছে সেটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ এই পাউরুটি খাওয়াটা হচ্ছে কিন্তু অন্য কোনো জাতের লোক নয়, হিন্দু ব্রাহ্মণকে দিয়ে রান্না করলে সে পাউরুটি কিন্তু খাওয়া যাচ্ছে। আমরা আসছি কেন, কোথা থেকে এই পাউরুটির নিয়ে সমস্যাটা সৃষ্টি হলো, আমরা আসছি সেখানে। কিন্তু তার আগে দেখি যে এই যে বিশেষ, আমি যেটা বলতে শুরু করেছিলাম তার আগে, যে এই যে মানুষের যে অজানাকে জানার প্রচেষ্টা, সেটা কি, মানে সেইটার ফলে মানুষ কত দূর অবধি যেতে পারেন, তার প্রধান উদাহরণ হচ্ছে নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেন বলছেন যে তিনি পাউরুটি, এই যে কথাটা উনি ছোটবেলায় দেখেছিলেন, পরবর্তীকালে উনি যখন হিন্দু ধর্ম ছেড়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করছেন, তার পেছনে একটা প্রধান উদ্দেশ্যই এটা ছিল যে তিনি পাউরুটি খেতে পারবেন কোনো ধরনের বাধা ছাড়া। তিনি লিখছেন যে পাউরুটিকে তিনি মনে করতেন যেন অমৃত ফল, অর্থাৎ যেটা নৈসর্গিক তার কোনো স্বাদ আছে, যেটা খেলে মানুষের একটা অন্য জগৎ প্রাপ্তি হয়, মানে সে এই জগতের বাইরের যে আনন্দ, সেটা মানে মহাজাগতিক আনন্দ পেতে পারে এই অমৃত ফল খেয়ে। পরবর্তীকালে ইনি বলছেন যে মানে উনি এটা লিখছেন যে আমার মতো পেটুকের কাছে এটাই একটা কারণ ছিল যে পাউরুটি খেতে পারবো, তাই আমি ব্রাহ্ম ধর্মে ঢুকে পড়ি। পরবর্তীকালে কিছুদিন পরেই বিদ্যাসাগরের কাছে আমরা যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের একটি লেখাতে দেখতে পাই যে তিনি বিদ্যাসাগরের কাছে গেছেন, বিদ্যাসাগর বসে বসে দুধের মধ্যে পাউরুটি ডুবিয়ে খাচ্ছেন। তখন উনি জিজ্ঞেস করেছেন যে কি খাচ্ছেন এবং কি করছেন, তাতে উনি বলেন, মানে বিদ্যাসাগর তখন অসুস্থ ছিলেন, সাঁওতাল পরগনাতে বসবাস করছেন, অসুস্থ রয়েছেন। সেই সময় বিদ্যাসাগর বলছেন যে দেখো, পাশ্চাত্য সভ্যতা আমাদের দুটো জিনিস দিয়েছে এবং এটা ভুলবার নয়। এক নাম্বার হচ্ছে পাউরুটি, যেটা দুধে মিশিয়ে খেলে শরীরে শক্তি দেয় এবং সুপাচ্য, এবং ২ নাম্বার জিনিস হচ্ছে তোমার বরফ, যেটা এই গরমে শরীরকে শীতল করে তুলতে পারে।
হলো। আরেকটি মজার জায়গা, সেটা আরেকটু পরে, তোমরা সবাই পড়েছো সুকুমার রায়ের লেখা ভালো রে ভালো বলে কবিতাটা। সেখানে আহ শেষ হচ্ছে এটা দিয়েই যে পৃথিবীর সবকিছু ভালো, কিন্তু পৃথিবীর সব থেকে ভালো জিনিস হচ্ছে পাউরুটি এবং ঝোলা গুড়। খেয়ে দেখো, বেশ ভালোই লাগে, খুব খারাপ লাগে না। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে পাউরুটির প্রতি মানুষের কি পরিমাণ একটা আহ আহ মানে আকর্ষণ ছিল, যে মানুষ নিজের ধর্ম ত্যাগ করছে, মানুষ তাকে পাশ্চাত্যের সব থেকে প্রধান খাবার বলছে, এবং পৃথিবীর সব থেকে ভালো খাবারগুলোর মধ্যে পাউরুটি আর ঝোলা গুড়। এর মধ্যে থেকে আরেকটা জায়গা আছে, সেখানে আমরা যেতেও পারি, যে পাউরুটি এবং ছোলা গুড়, যে পাশ্চাত্য এবং পাশ্চাত্যের যে মিশ্রণ হচ্ছে পাউরুটি ছোলা গুড়ের মধ্যে দিয়ে, কিন্তু সেটা আমাদের আজকে আলোচ্য বিষয় নয়, কিন্তু সেটাও একটা জিনিস ঘটছে। অন্যদিকে আরো একটা জিনিস আমরা দেখতে পাই রাজনারায়ণ বসুর আত্মচরিতে। আমরা লক্ষ্য করি যে রাজনারায়ণ বসুও বলছেন যে তিনি যখন ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন, তখন তিনি পাউরুটি এবং সেরি খেয়ে ব্রাহ্ম ধর্মে নিজের ধর্ম পরিবর্তন করেন। মজার বিষয় হচ্ছে এই যে ব্রাহ্ম ধর্মে পরিবর্তন করেন নিজেকে, এটার ফলে যেটা হয়, এবং এখানে পাউরুটি এবং এই সেরিটা একটা বিশেষ প্রতীক হিসাবে ব্যবহার হয়। কিসের প্রতীক? যেহেতু এটা হিন্দু ধর্ম বিরোধী, কোনো না কোনো জায়গা থেকে এটা হিন্দু ধর্ম বিরোধী, সেই কারণে এটাকে ব্যবহার করছেন ওনারা, যে দেখো আমরা এটা খাবার পরে এটা প্রতিজ্ঞা করলাম যে এরপর থেকে আমরা হিন্দু ধর্মের যে প্রধান ভিত্তি জাতপাত, সেটাকে আমরা আর মানছি না। হিন্দু ধর্মের যেসব কুসংস্কার সেগুলো আমরা মানছি না, এবং এটা খেয়ে আমরা দেখিয়ে দিলাম যে হিন্দু ধর্মের যে কুসংস্কারগুলো সেগুলো থেকে আমরা নিজেদের মুক্ত করতে সক্ষম হয়েছি, এবং আমরা তাই পাউরুটি এবং সেরি খেলাম। তো এটা হচ্ছে এবং একটা ব্যাপার, এটা যখন এটা একদিকে আমরা দেখতে পাচ্ছি এটা ঘটছে, অন্যদিকে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, যেটাও কিন্তু ঘটছে, যে কিছু মানুষ এরা যেমন ধর্ম ছেড়ে দিচ্ছেন, নবীনচন্দ্র ধর্ম ছেড়ে দিচ্ছেন, রাজনারায়ণ বসু ধর্ম ছেড়ে দিচ্ছেন, এরা ধর্ম ছেড়ে দিচ্ছেন, প্রবলেম নেই। কিন্তু আরেক ধরনের লোক এই সময় আমরা দেখতে পাচ্ছি যারা ধর্ম ছাড়ছেন না, তারা ধর্মেই থাকছেন, হিন্দু ধর্মের সমস্ত যে নিষেধাজ্ঞা সেগুলোকে মানতে চাইছেন, অ্যাটলিস্ট প্রকাশ্যে মানতে চাইছেন, কিন্তু তাদের মনের ভেতরে, যেটাকে আমরা ওই মানে হেজিমনি বলা যেতে পারে কথাটাকে, যে তাদের মনের ভেতরে যে একটা ভয় কাজ করছে নিরন্তর, যে একটা কেউ কিন্তু দেখছে না, কেউ কিন্তু বলছে না সব সময়, কিন্তু একটা নিরন্তর ভয় নিজের মধ্যে কাজ করছে, যে আরে এটা যদি আমি করি তাহলে কতটা না পাপ আমি করে ফেলবো। এই জিনিসটাও কিন্তু এই খাবারগুলোকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি। রাজনারায়ণ বসু তার বিখ্যাত প্রবন্ধ সেকালো একালে বলছেন, ডিরোজিয়ানদের সম্বন্ধে বলতে গিয়ে, যাদের আমরা র্যাডিকাল বলে মনে করি, যে সে সময়কার কিছু র্যাডিকাল মানুষদের মধ্যে ডিরোজিয়ানরা এক ধরনের র্যাডিকাল মানুষ, তাদের কথা দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় বলা হচ্ছে ডিরোজিয়ানদের, কিছু ডিরোজিয়ান ছাত্র তারা বলছে, তোমাদের কলেজের অ্যাকচুয়ালি অপোজিটের প্রেসিডেন্সি কলেজের, যেখানে পড়ার সৌভাগ্য আমার হয়েছে, যাই হোক, কিন্তু সেই জায়গার কিছু ছাত্র তারা নিজেদের ডিরোজিওর মতাবলম্বী মনে করেন, এবং তারা চাইছেন যে সমাজের এই কুসংস্কার থেকে নিজেদের বের করে নিয়ে আসবেন, এবং তার প্রতীক কি হবে? মুসলমানের দোকানে তৈরি পাউরুটি খেতে পারলে তারা এই সমাজের যে যত ধারণা আছে, যে সামাজিক যে কুসংস্কার আছে, সেটা থেকে নিজেদের মুক্ত করতে পারবেন বলে তারা মনে করছেন। এটাকে খুব ভালো ব্যাখ্যা করেছেন রাজনারায়ণ বসু সেকালো একালে। এখানে উনি বলছেন যে তখনকার সময় গুণে ডিরোজিওর যুবক শিষ্যদিগের এমনই এক সংস্কার হইয়াছিল যে মদ খাওয়া ও খানা খাওয়া সুসংস্কৃত ও জ্ঞানালোক সম্পন্ন মনের কার্য মনে করা হতো। তাহারা মনে করিতেন এক গ্লাস মদ খাওয়া কুসংস্কারের উপর জয়লাভ করা।
এটারই কন্টিনিউয়েশনে উনি বলছেন, একবার তাহাদের মন্ত্রণা হইল, মানে এই যুবকদের, মানে ডিরোজিওর যে শিষ্য তাদের মধ্যে কি এক দলের মধ্যে মন্ত্রণা হলো, একবার তাহাদের মন্ত্রণা হইল মুসলমানের দোকানে বিস্কুট খেতে হবে। কয়েকদিন মন্ত্রণাই হয়, কাজে কেহ অগ্রসর হইতে পারে না। একদিন অন্য এই কার্য সমাধা করিতে হইবে, এইরূপ স্থির প্রতিজ্ঞ হইয়া তাহারা গৃহ হইতে বহির্গত হইলেন। মুসলমানের দোকানে সম্মুখে আইলেন, কিন্তু তাহারা ভিতরে প্রবেশ না করিয়া পথের উপর সকলে দাঁড়াইয়া ভাবিতে লাগিলেন। এগিয়ে গিয়ে বিস্কুট কিনিয়া লইয়া আসিলেন, মানে বিস্কুট কিনিয়া লইয়া আসিবেন কাহারও সাহস হয় না। শেষে একজন অপেক্ষাকৃত অধিক সাহসী পুরুষ এলেন, কিন্তু তাহার পা কাঁপিতে লাগিল। আস্তে আস্তে দোকানের ভিতর গিয়া বিস্কুট নিয়ে যেমন তিনি বেরুলেন, অমনি তাহার সঙ্গীগণ তিনবার গগনভেদী স্বরে হিপ হিপ হুররা বলিয়া উঠিলেন। এই গল্পটির মধ্যে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে মুসলমানের দোকানে পাউরুটি এবং বিস্কিট, এটা দোকান থেকে নিয়ে এসে খাবে এইটুকু সাহস তাদের হচ্ছে না। মানে ভাবো যে কি পরিমাণ ভয় কাজ করছে যে একটা মানুষ দোকান থেকে বিস্কিট কিনে এনে খাবে, কিন্তু সেই বিস্কিট কিনে এনে খাবার ক্ষমতা তাদের হচ্ছে না। এটা কি, মানে তুমি আজকে ভাবতে পারো আজকের দিনে দাঁড়িয়ে যে একটা লোক বিস্কিট কিনে এনে খাবে তাতে আবার ভয়ের কি আছে, কিন্তু এরা ভাবতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা কিন্তু হচ্ছে, এবং পরবর্তীকালে ইভেন বিবেকানন্দের মতো মানুষ, সেই সময়কার র্যাডিক্যাল হিন্দু একজন মনীষী, তিনি বলছেন যে ফার্মেন্টেড জিনিস খাওয়া ঠিক নয়। পাউরুটি যেহেতু ফার্মেন্ট করে খাওয়া হয়, তাই পাউরুটি আমাদের শরীরের জন্য একদম ভালো নয়। পাউরুটি খাওয়া উচিত নয়। যদি একান্তই খেতে হয় খুব বড় করে সেঁকে খেতে হবে। এবং এমন একটি সময় দাঁড়িয়ে বিবেকানন্দ এই কথা বলছেন যে সময় সাধারণ পাবলিক প্লেসে সিগারেট স্মোক করাটা অন্যায় নয়, কিন্তু পাবলিক প্লেসে পাউরুটি কিনে এনে খেলে তার জাত চলে যাবে, তার ধর্ম চলে যাবে। ভেবে দেখো যে কোন সময়ে আমরা এই জায়গাটার কথা ভাবছি। এবং তার ফলশ্রুতি হিসাবে আমরা লক্ষ্য করতে পারছি যে একের পর এক এই সময় বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের এই ধরনের একটা ভয় তৈরি হচ্ছে। অন্যদিকে আরেকটি গল্প বলে আমরা এই ভয়ের কথাটা শেষ করব, দিয়ে আমরা ভয়টা কিভাবে কাটলো সেটাতে যাব। বিশেষ সময় নেই, আমি হয়তো আর মুরগির বিষয়টাতে ঢুকবই না, কারণ সময় নেই। আমি ছোট্ট করে একটু বলে দেবো, কিন্তু আমরা এটাতেই মেনলি করি। বিখ্যাত সেই সময়কার মানে সেই সময়কার যে বিজ্ঞানী, আমরা বিশেষ করে 19 শতকের শেষ এবং 20 শতকের সময়কার কথা বলছি, বিপিন চন্দ্র পালের কথা বলছি। এই সময় বিপিন চন্দ্র পাল যখন কলেজে পড়তেন, প্রেসিডেন্সি কলেজে, এবং সেই সময় তিনি একটি মেসে থাকতেন যেটা ছিল হিন্দু মেস। এই মেসে, যেহেতু হিন্দু মেস, এখানে বাইরের কোনো খাবার দাবার ঢুকতো না, কিন্তু এই মেসে একমাত্র সমস্ত হিন্দু মুসলিম, মানে সমস্ত হিন্দু, সমস্ত বর্ণ নির্বিশেষে, মানে যাদের জাতি নির্বিশেষে, টু বি প্রিসাইজ, এই মেসটাতে একটা মাত্র জিনিস যেটা কমন ছিল, যেটা সবার বাড়িতে ঢুকতো, কি সেটা হচ্ছে মুসলিমের তৈরি পাউরুটি। মজার বিষয়, এইটা বিপিন চন্দ্রের আত্মজীবনীতেই পাওয়া যায়। সে বলছেন যে একবার ওনার মেসের একটি ছেলের, মানে নিয়ম ছিল ওনার মেসে যে প্রত্যেকের খাটের উপর একটা করে পাউরুটির ওই লোফ, তখন তো লোফ হতো, স্লাইস নয়, লোফ ব্রেড পাওয়া যেত, ওই লোফ রেখে যাওয়া হতো প্রত্যেকের খাটের উপর। এরকম একদিন রেখে যাওয়া হয়েছে। ছেলেটি উচ্চ জাতির ছেলে, তো তার খাটের উপরে এরকম লোফ রাখা হয়েছে। ইন দ্য মেনটাইম তার বাড়ি থেকে কিছু লোক তার সঙ্গে দেখা করতে এসেছে। এবার হঠাৎ করে দেখা করতে এসেছে, এবার যদি তার বাড়ির লোক দেখে ফেলে যে সে পাউরুটি খাচ্ছে, তার জাত যাবে, তাকে হয়তো কলকাতা থেকে বিতাড়িত হতে হবে, মেস থেকে করতে হবে। তো সে ভয়ের চোটে ব্রেডটাকে কোথাও লুকোতে না পেরে ওই গরম পাউরুটির উপরে বসে পড়ে, যাতে করে বাড়ির লোক না দেখতে পারে। মানে ভয়টা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে।
এই বিপিন চন্দ্রের কথাতেই আমরা দেখতে পাই যে উনি যখন ওনার গ্রামের বাড়িতে থাকতেন তখন একটা মজার জিনিস ঘটে। ওখানে চা বাগান ছিল, সেই চা বাগানের কিছু হিন্দু শ্রমিক তারা তাদের বসের বাড়িতে, অর্থাৎ কিছু খ্রিস্টান বসের বাড়িতে তারা গিয়ে যেহেতু চা বিস্কিট খেয়ে আসে, তাই তার প্রায়শ্চিত্ত হিসাবে তাদের নিজেদের বেঁচে থাকা অবস্থায় তাদের নিজেদের শ্রাদ্ধ করতে হয় এবং তাদের মাথা মোড়াতে হয়, মানে মাথা পুরো কামিয়ে নিয়ে নিজেদের শ্রাদ্ধ নিজেদের করতে হয় এবং সেই শ্রাদ্ধ করার পরেই তারা নিষ্কৃতি পান। অর্থাৎ ভাবতে পারছো, এক কাপ চা, এক কাপ বিস্কিট, একটা পাউরুটির কামড় দেওয়ার জন্য তাদের নিজেদের সমস্ত ইয়ে চলে যাচ্ছে, মান সম্মান চলে যাচ্ছে, তাদের জাত চলে যাচ্ছে, তারা সমাজে এক ঘরে হচ্ছে। এই ছিল 19 শতকের অবস্থা। 19 শতকের শেষ অবধিও আমরা এই ধরনের গল্প দেখতে পাই। 20 শতকে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, আমরা লক্ষ্য করতে পারি। 20 শতকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পাউরুটি বিস্কুট শুধুমাত্র আর এই আনন্দের বিষয়, শুধুমাত্র খাবার বিষয় হিসাবে থাকছে না, এটা আস্তে আস্তে একটা নিউট্রিশন বা নিউট্রিয়েন্ট যুক্ত একটা খাবারে পরিণত হচ্ছে এবং এটা আধুনিক যে চিকিৎসা পদ্ধতি তার মধ্যেও কিন্তু এটা আস্তে আস্তে ঢুকে পড়ছে। তার ফলশ্রুতি হিসাবে আমরা দেখছি 19 শতকের শেষ দিক থেকে, বিশেষ করে 20 শতক থেকে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এই পাউরুটি এরা তৈরি করছে না, নিম্ন জাতির লোকেরা তৈরি করছে না, মেশিনে তৈরি হচ্ছে, মেশিনে তৈরি হচ্ছে। শুধুমাত্র মেশিনের কথা বলা হচ্ছে না, অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে এটা দেশীয়। কারণ আমরা জানি 20 শতকের প্রথম দিক থেকে আস্তে আস্তে জাতীয়তাবাদের জন্ম হচ্ছে। এই জাতীয়তাবাদের জন্মের সাথে সাথে আমরা দেখছি এই পাউরুটি বিস্কুটগুলো তাদের যারা তৈরি করছেন তারা আস্তে আস্তে তাদের চরিত্র চেঞ্জ করছে। মজার কথা, ইনিশিয়ালি পাউরুটি বিস্কুট যখন আসছিল এর উদাহরণ আমরা বিভিন্ন জায়গায় পাই। আমি আর উদাহরণ দিয়ে সময় নষ্ট করতে চাইছি না, প্রচুর উদাহরণ আছে। আমরা এরকম উদাহরণ পাই যে কলকাতায় যারা হাওড়ার দিক থেকে যারা স্টিমারে করে কলকাতায় আসতেন, বিশেষ করে আমাদের ওই বাবুঘাটের ওই অঞ্চলটাতে যে স্টিমার গুলো আসতো, সেইখানে যে বাবুরা চাকরি করতে আসতেন তারা নেমে ওইখানে দেশীয় পদ্ধতিতে বিস্কুট তৈরি হতো, সেই বিস্কুটগুলো তারা কচুরি করে নিয়ে চলে যেতেন। তার একটা বড় কারণ, বিস্কুট হচ্ছে শুকনো খাবার এবং এটা নষ্ট হয় না, যখন তখন খাওয়া যায়, খিদে পেলেই খাওয়া যায়। তো এগুলো খানিকটা যেহেতু ইজি টু ক্যারি, ইজি টু ইউজ, ফলত সেটা একটা কারণ যেটা এটা সবার মধ্যে ছড়িয়ে পড়লো। 2 নাম্বার কারণ যেটা হলো, এটা 2 নাম্বার কারণ যেটা আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে নিউট্রিশন। বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন এই সময়কার যদি আমরা মেডিকেল পুঁথিপত্র দেখি তাহলে সেখানেও কিন্তু এই পাউরুটি খাওয়ার কথা বলা হচ্ছে শরীর খারাপ হলে। বিদ্যাসাগর নিজে খাচ্ছেন দুধ দিয়ে পাউরুটি অসুস্থতার সময়, কারণ এটা সহজপাচ্য। তো এটা হচ্ছে। এছাড়াও আমরা লক্ষ্য করতে পারছি এই সময়টাতে যে এটা যেমন হচ্ছে একদিকে, অন্যদিকে মানে একদিকে গেল মেডিকেল একটা কারণ যেটার কারণে পাউরুটি খাওয়া হচ্ছে, 2 নাম্বার হচ্ছে যে এই পাউরুটিগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাই পাউরুটি এবং খাবারগুলো ইজি টু ক্যারি, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে জাতীয়তাবাদের সঙ্গে সঙ্গে, যেই জাতীয়তাবাদের উত্থানের সঙ্গে সঙ্গে কিছু লোক এবার ওই জাতের কালারটা থেকে বেরিয়ে আসছেন। মজার জিনিস, আমরা জানি ব্রিটানিয়া বিস্কিট, এই যে ব্রিটানিয়া কোম্পানি, তার উত্থান কিন্তু বাংলায় দমদমের কাছে একটি ছোট কারখানায়। 2 জন লোয়ার কাস্ট মানুষ তারা প্রথম একটি ছোট জায়গা তৈরি করেন, সেখানে তারা বিস্কিট, দেশীয় পদ্ধতিতে বিস্কিট তৈরি করতেন এবং সেই বিস্কিট তারা বিক্রি করতেন। তার কিছুদিন পরে এই বিস্কিটটির নতুন ব্র্যান্ডিং হয় এবং ব্র্যান্ডিং হয়ে তার নাম হয় হিন্দু বিস্কিট। তখনও ব্রিটানিয়া হয়নি। এবং দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই যে হিন্দু বিস্কুটের চাহিদা সেটা প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। দেখো মজার জিনিস, এখানে কিন্তু আর জাতের জায়গা থাকছে না। যেই তুমি হিন্দু বিস্কুট ব্র্যান্ড করছো এবং সেটাকে বিক্রি করছো, বিপণন মানে বিপণীতে যখন বিক্রি হচ্ছে হিন্দু বিস্কুট নামে, তখন কিন্তু তার ওই জাতের কালিমাটা মুছে গেল। সে তখন আপামর হিন্দুর জন্য সেই বিস্কিট তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং তার পরবর্তীকালে হাত বদলাতে বদলাতে ব্রিটানিয়া সাহেব কিনছেন এবং তারপরে সেটা ব্রিটানিয়া বিস্কুট তার একটা
আলাদা হিস্ট্রি আছে, কেটি আচার্যের লেখা আছে, যদি কেউ চাও পড়ে নিতে পারো, তাতে অসুবিধা নেই, আমি সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমরা বলতে চাইছি মানে মেন থ্রাস্ট যেটা, সেটা হচ্ছে যে এই মানে এই যে ন্যাশনালিজমের সঙ্গে যখন এই জিনিসগুলো মিশে যাচ্ছে, তখন কিন্তু এটা আরেকটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। ঠিক আছে, এইভাবে এই যে নিষিদ্ধ খাবার যেগুলো নিয়ে এত মানে সমস্যা, একের পর এক সমস্যা আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গায়, যে বিস্কিট খাচ্ছে জাত চলে যাচ্ছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে 20 শতক থেকে সরে আসে। এবং আমি একটু এবার স্লাইডটা চাইবো, স্লাইডটা যদি একটু ওপেন করো তাহলে আমি একটা জিনিস একটু দেখাবো। হ্যাঁ, দেখা যাচ্ছে? যদি এটা দেখো তাহলে দেখবে যে দেখো এখানে ফারপোজ বলে একটা কোম্পানি আছে যারা পাউরুটির অ্যাড দিচ্ছে। ঠিক আছে, এই পাউরুটির অ্যাডটায় বলা হচ্ছে যে যে দেখো এটা হচ্ছে দুটো জিনিস এখানে লক্ষ্য করা। এক নাম্বার হচ্ছে ডাক্তারগণ এই রুটি স্বাস্থ্যসম্মত বলে মনে করছেন। 2 নাম্বার হচ্ছে দেখো এটা মেশিন মেড ব্রেড, অর্থাৎ কারো ছোঁয়া নেই, যেই ছোঁয়া নেই তাহলে তোমার জাত যাওয়ার কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলো এই সময় আসছে, এবং এই বিস্কিট গুলো কিন্তু এই ধরনের পাউরুটি বিক্রির একটা ইয়ে তৈরি হচ্ছে এই সময়। আরো মজার জিনিস, পাউরুটি তৈরি করার জন্য মেশিন আসছে, ইম্পোর্ট হচ্ছে, তার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, বম্বে থেকে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে যে খুব সহজে কি করে পাউরুটি তৈরি করা যায়, একদম আটা মাখা থেকে শুরু করে পুরো প্রসেসটা মেশিনে হবে, সেটার এক ধরনের বিজ্ঞাপন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সময়। এরপরে আরেকটা দেখো, কেসি বোস অ্যান্ড কোং। এই দেখো এখানে মজার জিনিস দেখো, দেখা যাচ্ছে কি জিনিসটা, আমি একটু বড় করি তাহলে কোথায় বোঝা যাবে। দেখো ছবিটাতে দেখো বলছে যে স্বাধীনতা সংগ্রামে এই বিস্কিটের মানে স্বাধীনতা সংগ্রামে যখন দেশ মাতিয়া উঠিয়াছে তখন দেশীয় বিস্কিট ব্যবহার করুন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এই অ্যাডভার্টাইজমেন্টে স্বাধীনতা সংগ্রামকে অর্থাৎ ন্যাশনালিজম, দেশাত্মবোধকে জুড়ে দেওয়া হচ্ছে, এবং সেটাই এর ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে, এবং সেটার মধ্যে দিয়ে এটা বিক্রি করার প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এটা আরেকটা উদাহরণ। 3 নাম্বার আমরা যদি দেখি সেটা হচ্ছে এটা দেখো লিলি বিস্কিট। এটা যদি তোমাদের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জিজ্ঞেস করো, তারা অনেক ছোটবেলা থেকে তারা অনেকেই খেয়েছেন এই লিলি বিস্কুট। ঠিক আছে, যুদ্ধের সময় কিন্তু এই বিস্কিটের চাহিদা আরো একটু বেড়ে যেতে শুরু করে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি ব্রেড, বিস্কিট যেগুলি এককালে মানুষের ধর্ম, জাত চলে যাওয়ার পেছনে বিশেষ ভূমিকা পালন করেছিল, সেগুলো আস্তে আস্তে সাধারণ মানুষের ডেইলি লাইফ বা মানে প্রাত্যহিক জীবন যেটাকে আমরা বলি, সেটাতে ঢুকে পড়ছে, এবং সেটা কিন্তু আর ধর্মকে কোনোভাবে ব্যাঘাত ঘটাচ্ছে না। তার একটা বড় কারণ হয়তো এই যে এই জিনিসগুলি সেই অর্থে বাঙালি সমাজের যে চিন্তাধারা বা বাঙালি সমাজ সেই সময় যেভাবে ভাবছিল এবং সমাজ যেভাবে পরিবর্তিত হচ্ছিল, বাঙালি চাকরি করতে শুরু করছে, তাদের স্কুল কলেজ যেতে হচ্ছে, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে বোধহয় এই ব্রেড এবং বিস্কিট এই দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়ার জন্য। তার কারণ এক নাম্বার হচ্ছে যে মানে যদি আমরা এই হেলথের কথা বাদ দিয়ে দিই এবং আমরা যদি ন্যাশনালিজমের কথা বাদ দিয়ে দিই, একটা জিনিস মনে রাখতে হবে যে সকালবেলায় পাউরুটিতে জেলি মাখিয়ে খেয়ে আসাটা যতটা সহজ, সকালবেলায় রুটি বানিয়ে তরকারি করে খেয়ে আসাটা বা ভাত খেয়ে আসাটা অতটা সহজ নয়, অনেকটা টাইম লাগে। এবং যে কোনো সময় খিদে পেলে আমরা বিস্কিট খেতে পারি, এবং এখন অনেকে সেটা খেয়ে থাকেন, এমন নয় যে খেয়ে থাকেন না। তো এই যে সুবিধা, ইজি টু ক্যারি, এবং এটা ধর্মের সঙ্গে বিশেষ বিরোধ কিন্তু নেই, ধর্মের সঙ্গে এক জায়গাতেই বিরোধ ছিল, সেটা অ্যাকচুয়ালি ধর্মের সঙ্গেও নয়, জাতের সঙ্গে।
যে প্রথম দিকে এই ধরনের ফার্মেন্ট করে যে খাবারগুলো তৈরি করা হয় সেগুলো বাঙালি হিন্দুরা কিন্তু করছিলেন না, সেগুলো মুসলিমরা, বাঙালি মুসলিমরা তৈরি করেছিলেন। তার ফলশ্রুতি হিসাবে ছোঁয়াছুঁয়ির একটা সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু যখন এটা মেকানাইজড হয়ে গেল এবং তার সঙ্গে মেডিকেল সায়েন্স বলতে শুরু করলো না এটা খেলে তোমার শরীর ভালো থাকবে, তখন কোথাও গিয়ে ধর্মের ওই বাধাটা কোথাও যেন একটা ইলাস্টিকের মতো সুর বেড়ে গেল, এবং সেই ইলাস্টিকের বাঁধনের মধ্যে কিন্তু এই হিন্দু সমাজের যে বাঁধনটা সেটা খানিকটা কেমন ইলাস্টিকের মতো সেটা বেড়ে গেল খানিকটা, এবং তার মধ্যে ব্রেড বিস্কুট ঢুকে পড়লো। কারণ এটা যদি না হতো হয়তো আরো অনেক মানুষ এই ধর্মের বাঁধন ছেড়ে চলে যেত। এই যে উদাহরণটা যে নতুন জিনিস ধর্মের মধ্যে অ্যাকুয়ার্ড হয়ে গেছে সেটা আমরা আগে অনেক আগে থেকেই দেখতে পাই। এটা শুধু ব্রেড বিস্কিট তো একটা খাবারের জিনিস, অনেক বড় বড় জিনিস আমরা জানি বুদ্ধিজমের সঙ্গে কি হয়েছিল হিন্দুদের, কিন্তু সেই বুদ্ধ পরবর্তীকালে বিষ্ণুর অবতার হয়ে গেল। এবং হিন্দু ধর্মের এটাই ইন্টারেস্টিং জায়গা, এটাই খুব শক্তিরও জায়গা বটে যে এত বছর ধরে একটি ধর্ম টিকে রয়েছে। তার কারণ এই যে সেটা অনেক বেশি তার একটা ইলাস্টিসিটি রয়েছে, সে অনেক কিছুকে নিজের মধ্যে নিয়ে নিতে পারে। যদি তা না হতো হয়তো এই ধর্ম এতদিন এত বছর ধরে চলতে পারতো না। এই যে আজকে অনেকে আছে না যারা গিয়ে বলে এই ধর্ম মানে এটাই, এটা সনাতন ধর্ম, কোটান কোট হোয়াট ইজ সনাতন কেউ জানে না, তাকে যদি জিজ্ঞেস করা হয় সনাতন ধর্ম কি কেউ বলতে পারবে না, কারণ এতগুলো সেক্ট রয়েছে, এত ভ্যারাইটি রয়েছে, কেউ জানেই না যে তার মধ্যে কি আছে। বিভিন্ন পুরাণগুলো যদি আমরা পৌরাণিক ভাবে দেখি পুরাণগুলোর মধ্যেই কত পরিবর্তন রয়েছে। তোমরা বাংলার মানে বাংলা বা এই অঞ্চলটাতে পশ্চিম মানে পূর্ব ভারতের যে ধরনের পুরাণগুলো লেখা হয়েছে এবং মধ্য ভারতের যে পুরাণগুলো রয়েছে তার মধ্যেই অনেক পার্থক্য রয়েছে। পুরাণগুলিতে বাঙালিকে মাছ খেতে বলা হচ্ছে, অন্য কোন পুরাণে তুমি বাঙালিকে মাছ মানে তুমি মাছ খাওয়াকে ইয়ে করতে পারবে? পারবে না। তো এই যে জিনিসগুলো অর্থাৎ এই যে সবকিছুকে সময়ে যে জায়গা স্থান কাল নির্বিশেষে মানে স্থান কালের উপর ভিত্তি করে যে নিজের ধর্মকে নিজে শেপ করে নেওয়ার যে ব্যাপারটা সেটাই কিন্তু সাহায্য করেছিল। সেটা কিন্তু আরেকটি কারণ যে ব্রেড বিস্কুট ভারতবর্ষের বুকে সহজভাবে গড়ে উঠতে শুরু করলো। এবং আমরা দেখছি 19 শতকের সে মানে 20 শতকের মাঝামাঝি সময়ে যে ইম্পোর্ট এর যে রেকর্ডগুলো পাচ্ছি আমরা সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিস্কিটের আমদানি প্রত্যেক দিন শুধুমাত্র ভারতে বিস্কুট তৈরি হচ্ছে তাই নয়, বিদেশি বিস্কিটের আমদানি, ক্যান্ড বিস্কিটের আমদানি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। অর্থাৎ ভারতীয় বিস্কুটই যে শুধু খাওয়া হচ্ছে তা নয়, বিদেশি বিস্কুটও খাওয়া হচ্ছে, এবং সেগুলো কিন্তু ধর্ম মেনে নিচ্ছে, তখন কিন্তু আর এই ঝামেলাটা ধর্ম করছে না। আমার 1 ঘন্টা প্রায় শেষ, আমি কি আর মিনিট 10 পেতে পারি? তাহলে আমি চিকেনে ঢুকবো, আদারওয়াইজ আমি এখানে শেষ করব। হ্যাঁ স্যার বলুন, চিকেনটা বলুন। আচ্ছা, এবার এটা গেল এই দুটো জিনিস যেটা মোটামুটি ময়দা এবং ইস্ট দিয়ে তৈরি করা হচ্ছে ব্রেড বিস্কিটের গল্প, এবং এগুলো আস্তে আস্তে আমরা 20 শতকের মধ্যে থেকেই দেখতে পাচ্ছি ঢুকে পড়েছে। এবং 20 শতকে আমরা অনেকেই আমাদের বাবা মা যারা তারা তো 20 শতকেই জন্মেছেন, তাদের কাছ থেকে তোমরা শুনবে যে 20 শতকের মাঝামাঝি সময় থেকে বা একটু তারপর থেকে মোটামুটি ব্রেড বিস্কিট বাংলায় ঢুকে পড়ছে। আরেকটা জিনিস বাঙালি হেসেলে ঢুকে পড়ছে যেটা হচ্ছে চিকেন অর্থাৎ মুরগি। মজার বিষয় হচ্ছে যে আমি একটা ছবি দিয়ে শুরু করি, তারপরে আমরা সেটার ব্যাখ্যায় যাব। এই ছবিটা এটা কেউ দেখেছে আগে? এটা হচ্ছে একটি কার্টুন গগন ঠাকুরের আঁকা। এই কার্টুনটার বিশেষত্ব কিছু নেই, কার্টুনটাতে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে একজন বাঙালি ভদ্রলোক হ্যাট কোট পরে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দৃশ্য রয়েছে শহরের রাস্তায়, একটা মন্দির রয়েছে কারণ পেছনে একটা প্রদীপ জ্বলছে দেখা যাচ্ছে, ফুল রয়েছে সেটা দেখা যাচ্ছে, এবং এনারা প্রণাম নিবেদন করছেন। একজন প্রণাম করছেন এবং দ্বিতীয় জন নিজের হ্যাটকে খুলে যেভাবে অভিবাদন জানানো হয় বিলিতি কায়দায় সেইভাবে অভিবাদন জানাচ্ছে। এই অবধি ছবিটার কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে ছবিটার পকেটের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা এখানে একটা মজার জিনিস দেখতে পাই। ছবিটাকে একটু বড় করছি।
এই যে ছবিটা, যে পকেটের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখব এই পকেট থেকে একটি ডিম ফুটেছে এবং মুরগির বাচ্চা বেরিয়ে এসেছে। এই যে মুরগির বাচ্চা বেরিয়ে এসেছে, এই মুরগি, এটা খুব মজার বিষয়, কারণ এটাকে আমরা যদি একটু ওই সময়কার কনটেক্সটে দেখি, তাহলে দেখব এটা কিন্তু আসলে এক ব্যঙ্গাত্মক চিত্র, এবং সেটা আসলে দেখাচ্ছে যে বাঙালিদের মুরগি প্রীতি, যে বাঙালিরা কিভাবে মুরগি খেতে পছন্দ করছে। সেই মধুসূদনের আমল থেকে, যে সময় মধুসূদন দত্ত লিখছেন, সেই সময় থেকে শুরু করে আমরা তার পরবর্তী কাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে এই জিনিসটা আস্তে আস্তে চিকেনের, এই যে বিভিন্ন ধরনের চিকেন খাবার যে প্রচেষ্টা, সেটা আমরা লক্ষ্য করতে পারছি যে এটা হচ্ছে আস্তে আস্তে। এবং আমরা লক্ষ্য করতে পারি যে এই যে চিকেন নিয়ে যে আচরণ, সেটা কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে। প্রথম দিকে, আমি খুব ছোট করে একটা গল্পের মধ্যে দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে প্রথম দিকে এই চিকেন খাওয়ার ব্যাপারটা কিন্তু নিষিদ্ধ ছিল, এবং এই চিকেন খাবার কেন নিষিদ্ধ সেটা যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের পৌঁছে যেতে হবে অনেক আগে। আমরা যদি দেখি যে দ্য ল অফ মনু, যেটাকে বলা হয় মনুস্মৃতি, যেটা, সেখানে কিন্তু একটা জায়গায় বলা হচ্ছে যে যে প্রাণীর তিনটে ক্ল, অর্থাৎ তিনটে আছে, মানে তিনটে, কি বলবো, নখ রয়েছে, সেই প্রাণী কিন্তু ভক্ষ নয়, অভক্ষ। এবার মুরগির পায়ের দিকে যদি তাকাও, তাহলে দেখবে তার তিনটে নখ রয়েছে। সেইখান থেকে আসলে মুরগির যে খাবার ব্যাপারটা, সেটা কিন্তু বাঙালি হিন্দুদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই মুরগি খাওয়ার চল নেই। তাহলে মুরগি কারা খেতেন? মুরগি খাওয়ার চল ব্যবহার হচ্ছে, যে এই যে মুরগি ব্যাপারটা, এটাকে আইকন হিসাবে ব্যবহার করা হচ্ছে, আমরা প্রথম দেখতে পাচ্ছি যে চণ্ডীমঙ্গলে। চণ্ডীমঙ্গলে যখন দিল্লির দৃশ্য বর্ণনা করা হচ্ছে, তখন দিল্লির রাস্তাঘাটে মুরগি চড়ে বেড়াচ্ছে, অর্থাৎ মুসলমানরা যে মেনলি মুরগি খেতেন, অর্থাৎ মানে ভারতীয় মুসলমান, বিশেষ করে বাঙালি মুসলমানরা যে মুরগি খেতেন, সেটাই মাথায় রয়েছে কবির। এবং সেই কারণেই যখন দিল্লি, যেটা আসলে মুসলিম অধ্যুষিত একটি জায়গা বলে মনে করা হচ্ছে, তার রাস্তাঘাটে মুরগি চড়ে বেড়াচ্ছে, এবং সেই দৃশ্যটাই ফুটিয়ে তোলা হচ্ছে যে দেখো, মুসলিম এরিয়া মানে তার মুরগি থাকবে, অর্থাৎ মুসলিমরাই মুরগি খাচ্ছে। অন্যদিকে নিম্ন কাস্টের যারা, অর্থাৎ নিম্ন জাতির যে মানুষজন, তারাও মুরগি খেতেন বলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিশেষ করে উচ্চবর্ণ এবং ব্রাহ্মণরা কিন্তু মুরগির ধারে কাছ দিয়ে যেতেন না, কারণ সেটা তাদের ধর্মবিরুদ্ধ। এটার আরেকটা দিকও আছে, সেটা হচ্ছে যে বলির মাংস না হলে সেটা শুদ্ধ হয় না। তোমরা যদি একটু কলকাতা ঘোরো, এবং আরেকজন, তোমরা যিনি যে পঞ্চকোটে পড়েছো, তুমি জানো পঞ্চকোটের বাইরে যে মুরগির দোকানগুলো, তো যে খাসির দোকানগুলো তোমরা দেখছো, পঞ্চকোট কলেজের বাইরে যে খাসির দোকানগুলো, পঞ্চকোট সরবরি বাজারে 2-3টে খাসির দোকান আছে। তার একটা বিশেষ দিক আছে, যদি লক্ষ্য করো তাহলে দেখবে সবার বাইরে লেখা আছে হিন্দু মাংসের দোকান। শুধু তাই নয়, প্রত্যেকটা দোকানের বাইরে বা দোকানের ভেতরে দেখবে একটা বড় করে কালী মূর্তি আছে। কেন? তার কারণ হচ্ছে যে যদি কোনো মাংস তোমায় খেতে হয়, সেটা তোমাকে আগে বলি প্রদান করতে হবে, তারপরে খেতে হবে। বলির মাংস না হলে সে মাংস শুদ্ধ হয় না। এখন সমস্যা হচ্ছে, তুমি তো মুরগিকে বলি দিতে পারবে না, কারণ মুরগি তো সেইভাবে শুদ্ধ নয়। তার ফলে মুরগি খাবার যে চাহিদাটা, সেটা তৈরি হচ্ছে না। এবং দেখা যাচ্ছে, আমাদের একটা খুব মজার জিনিস ছিল, মানে কলকাতাতে তোমরা যদি ঘোরো, বিশেষ করে ভবানীপুর অঞ্চলে, দেখবে কসাই কালী বলে একটা জিনিস আছে। কসাই কালী কি? যেখানে কালী পূজা করা হয়, এবং সেই কসাই কালী ঠাকুরের সামনে বলি দেন, এবং সেই মাংস বিক্রি হয়। সেটা কিন্তু বৃথা মাংস নয়, সেটা হচ্ছে শুদ্ধ মাংস, সেটা ভক্ষ, সেটা ভক্ষণ করা যায়। মুরগি তো সেটা করা সম্ভব নয়, ফলত সেটা বৃথা মাংস। প্লাস মনুস্মৃতিতে বলা হচ্ছে যে এই মাংস খাওয়া যাবে না, কারণ তার তিনটে আছে, ফলত এটা শুদ্ধ নয়, এটা পবিত্র নয়। কিন্তু তার মানে কি বাঙালি খাচ্ছেন না?
আমরা দেখতে পাচ্ছি যে লুকিয়ে ছুড়িয়ে বাঙালি কিন্তু খাচ্ছে। সেই আমরা যদি আবার রাজনারায়ণ বসুর কাছে যাই, তাহলে দেখব তিনি এককালে মানে হিন্দু কলেজ, তখনকার হিন্দু কলেজে পড়ার সময় তিনি প্রচুর মদে আসক্ত হয়ে পড়েন। তখন তার বাবা তাকে একদিন বাড়ির ঘরের মধ্যে ডাকেন এবং ঘরের মধ্যে ডেকে তাকে বলেন যে, দেখো বাবা, তুমি প্রতিদিন এত মদ খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। একটা কাজ করো, তুমি আমার সঙ্গে প্রতিদিন অল্প করে মদ্যপান করো এবং তার সঙ্গে তোমার ভালো খাবার খাওয়ানো হবে। কিভাবে? এটা বলে উনি একটা বিশাল ট্রাঙ্ক খুলে তার থেকে ভেতর থেকে কালিয়া, কোরমা এগুলো বার করে ওনাকে খেতে দেন। মজার বিষয় হচ্ছে রাজনারায়ণ বলছেন যে আমি ছোটবেলা থেকে ভাবতাম যে এই যে মুন্সিজির কাছ থেকে যে ট্রাঙ্কটা আসে তার মধ্যে হয়তো কোর্টের কাগজপত্র থাকে, কিন্তু তার মধ্যে যে মুন্সির বাড়িতে রান্না করা এই খাবারগুলো এসে আসছে এবং বাবা সেগুলো লুকিয়ে খাচ্ছেন, সেগুলো আমি জানতামই না। অর্থাৎ এই লেখা থেকে আমরা জানতে পারি যে বাঙালি কিন্তু লুকিয়ে চুরিয়ে মাংস খাচ্ছে। আমরা আরেকটা জায়গায় যদি দেখি, আমরা দেখতে পাই এর ক্ষেত্রে, আমরা বিপিনচন্দ্র পালের ক্ষেত্রে দেখতে পাই তিনি মুরগি খাওয়ার জন্য তাকে লুকিয়ে যেতে হতো। আরো একটা মজার উদাহরণ আছে বনফুল, আমরা যার কথা সবাই শুনেছি। বনফুল অসুস্থ হওয়ার সময় তিনি যখন তার দেশের বাড়িতে ছিলেন, তাকে বলা হয় যে তিনি যেন মুরগি স্টু খান। তো তাকে মুরগি স্টু খেতে হবে। কিভাবে উনি মুরগি স্টু খাবেন? মুরগি স্টু খাবেন এভাবেই যে তিনি আমবাগানে শুয়ে থাকতেন, তার মা মুরগি স্টু রান্না করে তাকে খেতে দিতেন, দিয়ে তার মা স্নান করে ভেতরে ঢুকতেন। অর্থাৎ বাড়ির বাইরে তুমি খেতে পারো, বাড়ির ভেতরে কিন্তু নিষিদ্ধ মাংস ঢুকবে না। এর একটা খুব মানে খুব সুন্দর সিনেম্যাটিক একটা দেখতে পাই আমরা উত্তম কুমারের সিনেমায়, সেটা আমরা যাচ্ছি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এই মুরগি খাওয়ার ব্যাপারটাও কিন্তু এই সময় লুকিয়ে চুরিয়ে হচ্ছে, অথবা বাড়ির বাইরে। যদি তুমি প্রকাশ্যে খেয়ে ফেলো তাহলে তোমার জাত শেষ, খেতে পারবে না। এবং এমনকি 1970 সাল অব্দি, 1970-72 সাল অব্দিও বিয়ে বাড়িগুলোতে কিন্তু মুরগি খাওয়ানোর চল আমরা দেখতে পাই না। বিশেষ করে উচ্চবিত্ত এবং উচ্চ কাস্টের যে বাড়িগুলি, সেগুলোতে কিন্তু মুরগি খাওয়ার চল আমরা দেখতে পাই না। তাহলে প্রশ্ন হলো মুরগি এলো কোত্থেকে? কেনই বা মুরগি খাওয়ার চল হলো? তার একটা বড় কারণ হচ্ছে যে অসুস্থতা। কি হলো? এই সময় আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে 19 শতকের শেষে এবং 20 শতকের শুরুতে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে মুরগি খাবার জন্য বলা হচ্ছে বিভিন্ন আধুনিক মেডিকেল সায়েন্সে। কারণ এই সময় আমরা দেখছি যে বাংলায়, বিশেষ করে বাংলায়, আমরা বাংলার বাইরের কথা যাচ্ছি না, কিন্তু বিশেষ করে বাংলায় যে ধরনের আধুনিক মেডিকেল সায়েন্স আসছে, সেই আধুনিক পাশ্চাত্যের যে চিকিৎসা বিজ্ঞান বাংলায় ঢুকছে, সেই পাশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞানের মধ্যে দিয়ে যে চিকিৎসা হচ্ছে, তার মধ্যে কিন্তু খাবারটাও একটা ব্যাপার, নিউট্রিশনাল সায়েন্সও একটা ব্যাপার। নিউট্রিশনাল সায়েন্স আসছে। চুনিলাল বোস থেকে শুরু করে অনেকেই এই সময় বইপত্র লিখছেন নিউট্রিশনাল সায়েন্সের উপরে। এই যে বইপত্রগুলো আসছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু বাঙালি নয়, নন বেঙ্গলি যেসব সার্জেনরা থাকছেন তারা বই লিখছেন। একের পর এক বই লেখা হচ্ছে যে কি পথ্য হওয়া উচিত রোগীর। সেই রোগীর পথ্যের মধ্যে কিন্তু একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে তোমাকে বিফ টি খাওয়াতে হবে। বিফ টি মানে কি? অর্থাৎ ওই বিফ জুস, যেটা আর কি, মানে বিফকে জুস বানিয়ে সেটাকে খাওয়াতে হবে, তাতে শক্তি আসবে, প্রোটিন অ্যাকচুয়ালি। কিন্তু বিফ তো খেতে পারবে না সবাই। তাহলে অল্টারনেটিভ হিসাবে কি আসছে? চিকেন এসেন্স, অর্থাৎ চিকেন পাউডার, সেটাকে তুমি ওই স্যুপের মতো করে খেতে পারো। চিকেন খাওয়া হচ্ছে, চিকেনের স্যুপ খাওয়া হচ্ছে, স্টু খাওয়া হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আসছে কারণ এগুলো পথ্য হিসাবে আসছে প্রথম দিকে। পরবর্তীকালে যখন সময়ের পরিস্থিতি, একবার পথ্য হিসাবে ঢুকে গেলে তুমি যখন তার টেস্ট পাচ্ছ, তখন পরবর্তীকালে কিন্তু এই চিকেনও, মানে এর প্রচুর উদাহরণ রয়েছে, আমরা উদাহরণ দেওয়ার করবো না, আমি অলরেডি 10 মিনিট এক্সট্রা নিয়ে ফেলেছি। এই চিকেনও কিন্তু এইভাবে বাঙালির সমাজে ঢুকে পড়ছে এবং জাতের যে বাউন্ডারি, সেটাও কিন্তু বাধ্য হচ্ছে এই ধরনের খাবার দাবার জিনিসগুলোকে নিজের মধ্যে নিতে। এই পুরো বিষয়টা, এই যে নিষিদ্ধ খাদ্য থেকে সেটা সিদ্ধ হয়ে গেল এবং সেটা সবাই খেতে পাচ্ছে, সেটা সবার জন্য আইনত হচ্ছে,
এই জিনিসটা যে হচ্ছে, এই বিষয়টা থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের দেশের ধর্ম, জাতি, এই জিনিসগুলো কিন্তু ক্রমশ পরিবর্তন হচ্ছে এবং সেটা প্রয়োজনীয় বলেই হচ্ছে। যেসব লোকজন ডান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে একটু এদিক ওদিক হলেই তোমাদের মাথা ভাঙবো, তারা আসলে এই পরিবর্তনটা যদি ধরতে পারছেন না এবং তার ফলে তারা আসলে হিন্দু ধর্মের ক্ষতিই করছেন, তারা বিশেষ হিন্দু ধর্মের লাভ কিন্তু করছেন না। তারা মনে করছেন, তারা না জেনে মনে করছেন যে তারা বিশাল হিন্দু ধর্মকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, হিন্দুত্বকে প্রোটেক্ট করার চেষ্টা, সরি, হিন্দুত্ব নয়, হিন্দু ধর্মকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন এবং হিন্দুত্বের রাজনীতি করছেন। তারা আসলে ঘুরে ফিরে এই যে ধর্মটা, তার যে ওপেননেস, তার যে উন্মুক্ত বাতাস সবসময় নিয়ে নেওয়ার যে ধারণাটা, সেটার মূল ভিত্তিতে আঘাত করছেন। এবং যদি তারা মনে করেন যে তারা ওই পুরনো বৈদিক যুগের হিন্দু ধর্মকে ফিরিয়ে আনতে পারবেন, তাহলে তাদের কিন্তু আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে, অন্তত আজকের যুগে আমরা যেরকম খাওয়া দাওয়ার করি, তাদের হয়তো না খেয়ে মরতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমি এখানেই শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমি খুবই দুঃখিত, আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি বেরিয়ে গেছিলাম স্যার। আমি সমস্তটা শুনেছি, যখন ঢুকতে গেলাম তখন বেরিয়ে গেছি। আচ্ছা, 1 মিনিট স্যার। আচ্ছা, নো প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ, কুন্দন আছে, ওকে নিয়ে নিই, 1 মিনিট জাস্ট। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা একটি খুবই সুন্দর একটি আলোচনা শুনলাম এবং শুধু খাদ্য নয়, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ কিভাবে তার মধ্যে মিলেমিশে আছে, সেই জিনিসটা বলতে গিয়ে স্যার বারবার কিভাবে একটা খাবার বা খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে যে সমাজের প্রতিচ্ছবি কিভাবে ভেসে এলো, সেইটা আমরা একদম 19 শতক এবং বিংশ শতকের যে বাংলা, সেই বাংলায় যে ফ্যাক্টর গুলো কাজ করেছে তার সঙ্গে খাবার কিভাবে মিলেমিশে আছে স্যার, একদম স্টেপ বাই স্টেপ। হ্যালো, আমার কথা বোধহয়, হ্যাঁ, বারবার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো যে 19 শতক এবং বিংশ শতকে যে ফ্যাক্টর গুলো কাজ করেছে, সেইগুলো খুব একদম স্পষ্টভাবে স্যারের আলোচনায় এসেছে। আমি কি আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? কথাটা কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে কিন্তু কেটে যাচ্ছে কথাটা। হ্যালো?
আমরা দুঃখিত, সূর্যের মনে হয় নেটওয়ার্কে কোনো একটা ইস্যু হচ্ছে, তার জন্য হয়তো বেরিয়ে গেছে। ঠিক আছে, ও আসুক। আমরা দর্শকদের অনুরোধ করছি লাইভটাতে থাকার জন্য, কারণ একটু পরেই আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করতে চলেছি। আচ্ছা, 1 মিনিট স্যার, আমি আবার খুবই ক্ষমা প্রার্থী, আমি বারবার নেটওয়ার্ক না ইস্যুর না, জন্য ঠিক আছে, বেরিয়ে কোনো যাচ্ছি। অসুবিধা নেই। যেহেতু আমরা যন্ত্রের উপর ভরসা করতে হচ্ছে আমাদের, ফলে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে স্যারের আলোচনায় যেটা এসছে যে মূলত যে 19 শতক এবং বিংশ শতকের যে ফ্যাক্টর গুলো, সেখানে জাতপাতের যে ভেদাভেদ বা হিন্দু ধর্মের যে গোঁড়ামি, আহ, সেইগুলো, কিংবা বিংশ শতকে যে যখন জাতীয়তাবাদ এলো তার যে প্রভাব খাদ্যে আসছে, এবং সব থেকে বড় কথা যে ভারতবর্ষের যে সমাজে যে ধীরে ধীরে যে ব্যবসায়ীদের যে একটা প্রভাব, ধীরে ধীরে যে মূলত বাংলায় বরাবরই ব্যবসায়ীরা ছিলই, কিন্তু ব্যবসায়ীরা যে এই জাতীয়তাবাদকে হাতে নিয়ে যে একটা মানুষের সেন্টিমেন্টকে বেস করে যে একটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্য দিয়ে যে উঠে আসছে, এবং ধীরে ধীরে হচ্ছে ব্রিটিশদের সঙ্গে পাল্লা দিয়ে যে তারা ব্যবসা করছে, সেই জায়গাটা উঠে এলো। স্যারের কাছে আমার একটা জিনিস জানার ছিল স্যার, আপনি 3 ধরনের ট্রেন্ডের কথা বলেছিলেন, যে খাবারের ক্ষেত্রে যে হিন্দুরা, বাঙালি হিন্দুরা, যে একটা হচ্ছে প্রকাশ্যে খাচ্ছে, যারা নিজেদেরকে নিজের ধর্ম বা নিজের জাতকে করে অস্বীকার করে ব্রাহ্ম হয়ে যাচ্ছে বা ইত্যাদি হয়ে যাচ্ছে, সেটা। 2 নম্বর গোপনে খাচ্ছে, যারা আপনি বাচস্পতির মতো যে প্রহসনে দেখা যাচ্ছে যারা ক্যারেক্টার। 3 নম্বরটা কি বলেছিলেন স্যার? আমি ওটা মিস করে গেছি 1 মিনিট। না, 3 নাম্বারটা, তিনটে আছে। 1 নাম্বার হচ্ছে যারা ওপেনলি খাচ্ছে, মধুসূদন যাদের হুম মানে প্রধান নিয়ে। 2 নাম্বার হচ্ছে গোপনে খাচ্ছে, যারা রাজনারায়ণ বসুর বাবার কথা বলছিলাম, যারা গোপনে খাচ্ছে, ভেতরে খাচ্ছে, কে কি হুম করছে জানি হুম না। আর হুম 3 নাম্বার লোক হচ্ছে যারা খাচ্ছেই না। আচ্ছা, খাচ্ছে না। মানে একটা ট্রেন্ড তো থাকবে, যারা ক্রিটিসাইজ করছে তারা বলছে যে আমরা খাবো না আর কি, মানে আমরা এইসব জিনিসে বিশ্বাস করি না। তো আচ্ছা, সেই ট্রেন্ডটা আর আপনি আরেকটা ইভেনচুয়ালি তারা জায়গায়, লুকিয়ে খাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু মানে অন্তত তাদের দাবিটা হচ্ছে যে আমরা খাচ্ছি না। হ্যাঁ মানে তারা এখন এই হ্যাঁ, তারা এর এই ধারক ও রসনায় বাহক। তারা বিমুখ আর কি। তারা, হ্যাঁ, তারা মনে করছে যে আমরা খাচ্ছি না, করছি না। এখন দেখো যারা এই যে মানে খুব মজার উদাহরণ হচ্ছে যে ধরো এই যে তুমি যেটা বললে না, এই যে জাতীয়তাবাদকে ব্যবসায়ীরা ব্যবহার করছে, তোমরা রিসেন্টলি দেখবে একজন দাড়িওয়ালা বাবা রয়েছেন যিনি নিজের জিনিসপত্র বিক্রি করার জন্য থেকে থেকেই বলে ওঠেন যে দেখো, দেশের জিনিস, দশের জিনিস। এবং তোমরা যদি একটু রিপোর্ট গুলো ঘেটে দেখো, তাহলে দেখবে দেশের জিনিস, দশের জিনিস বলে উনি যেটা বিক্রি করছেন, ইনক্লুডিং একটা পশুর মূত্র, এবং সেটা লোকে খাওয়াচ্ছেন আর কি, মানে এবং লোকে গদগদ মুখ করে খাচ্ছেও। মানে তুমি ভেবে দেখো, একটা লোকের একটা পশু মূত্র সে খাচ্ছে, তুমি গদগদ মুখ করে কেন? কারণ সে উইদাউট নোয়িং যে এটার কোনো মেডিকেল বেনিফিট আছে কি নেই, এসব ছেড়ে দাও, মানে যে খাচ্ছে এবং মনে করছে যেটা। এই লোকটির যদি তুমি দেখো, তাহলে দেখবে যে তার প্রোডাক্টের বেশিরভাগ, তার মধু যেটাকে সব থেকে শুদ্ধ বলা হয়, সেটা ভারতীয় যে মধু স্ট্যান্ডার্ড সেটাকে পাস করে না।
তার ঘি বেসিক যে স্ট্যান্ডার্ড সেটাকে পাস করে না, এবং এটার প্রত্যেকটা রিপোর্ট রয়েছে। তো এই জিনিসটা আজকে হচ্ছে তাই নয়, এই ধরনের লোকজন চিরকালই থেকেছে, এবং যারা ওই ইয়ে করে পেছনে লাগার যে ব্যাপার, যে তুমি কেন করছো বাবা, এই জিনিসটা কিন্তু থেকেছে। মানে এই জিনিসটা এমন নয় যে, মানে এই তিনটে ট্রেন্ডের মধ্যেই থার্ড ট্রেন্ডটা বেশ গোল মেলে। তারা বলছে যে আমরা এটা করছি না এবং এটা খুব খারাপ জিনিস, ভেতরে ভেতরে কি করছে সেটা তো বলা মুশকিল। আচ্ছা স্যার, এই ব্যাপারটা তো আমরা পরিষ্কার হলাম। আমার যে এটা আমার পার্সোনাল জানা ছিল, এবারে যে বিষয়টা আমার একটা প্রশ্ন আছে যে স্যার আপনি সুকুমার রায়ের ভালো রে ভালো কবিতাটা টেনে বললেন যে পাউরুটির সঙ্গে ঝোলা গুড় একটা প্রাচ্য পাশ্চাত্যের যে মিলন, মানে একটা গ্রহণ করা হচ্ছে বা একটা মিলন হচ্ছে খাবারের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। আপনি বললেন এরকম উদাহরণ আরো দেয়া যেতে পারে, তো যদি একটা দুটো, আমার আমার কৌতূহলের জন্য বলছি, যদি একটা দুটো বলেন এরকম ডিশ কিছু বা কিছু। দেখো, এরকম ডিশের প্রভাব চপ, আলুর চপ। চপ জিনিসটা কি? চপ মানে হচ্ছে চপ করা, মানে একটা মাংসের অংশ, খণ্ড, সেটাকে তুমি প্রিপেয়ার করছো, সেটা ইয়ে করেও প্রিপেয়ার করা যেতে পারে। তো সেই চপটাকে তুমি বানিয়ে ফেললে, বা তার মধ্যে আলু পুড়ে দিলে, তার মধ্যে কপি পুড়ে দিলে, তার মধ্যে যা খুশি তাই পুড়ে দিলে আর কি, এবং সেটা তোমার দৈনন্দিন প্রত্যেকের, মানে সেটা তো এখন শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। তো সেই জিনিসগুলো এসে গেছে, কিন্তু সেটা তো বেসিক্যালি প্রাচ্য পাশ্চাত্যের, মানে প্রাচ্য এবং পাশ্চাত্য মিলছে। চপ জিনিসটা তো ভারতীয়রা কখনো সেভাবে খায়নি। আমি যেটা বলছিলাম, যেটা তুমি শেষ করলাম অ্যাকচুয়ালি, যে যদি ধরো এই যে যারা ধারক বাহক হয়ে বসে আছে না হিন্দু ধর্মের, তারা ধরো যদি মনে করে যে আমরা বিদেশি জিনিস খাবো না, খাবে না তো, তাহলে এবার তুমি এখন সবজি দিয়ে শুরু করো। ঢেঁড়স খেতে পারবে না, লঙ্কা খেতে পারবে না, কুমড়ো খেতে পারবে না, আলু খেতে পারবে না, পেঁয়াজটাও খেতে পারবে না, কারণ পেঁয়াজও কিন্তু সেই অর্থে আমাদের সমাজে খুব একটা ছিল না। পলান্ডু ছিল, কিন্তু পলান্ডুর যে ব্যাপ্তি সেটা নেই। মানে পেঁয়াজ খায় বলে মুসলিমদের গায়ে গন্ধ হয়, এবং তার জন্য অকাত্য কুকাত্য বলা হয়েছে, অকাতা কুকাতা বলা হয়েছে 19 শতকে। খেতে পারছো না, চিকেন খেতে পারছো না, বিস্কিট খেতে পারছো না, চা খেতে পারবে না, খাবেটা কি তুমি? লাউ। সারা তুমি ভাবো, ইমাজিন করো তোমার জীবনে শুধু লাউ রয়েছে আর কিছু ডাল রয়েছে, বুঝতে পারছো তো? তুমি কি করবে? তরমুজ খেতে পারবে না, অর্ধেক ফল নেই, তো তুমি খাবেটা কি? তো ব্যাপারটা এটাই যে তোমাকে মেনে নিতে হবে কিছু জিনিস। এবং ওই যদি ডান্ডা ধরে ভাবো আমি ওই পিছনে ফিরে যাব, ইনফ্যাক্ট জামা কাপড় পরতে পারবে না, কারণ পরলে তোমায় ধুতি পরতে হবে। স্টিচ করা জিনিস তো তুমি পরতে পারো না, পরবে কি? তাহলে খাওয়া পড়া দুটোই গেল। স্যার, আরেকটা আমার জানার ছিল যে আপনার কথায় বারে বারে এসছে যে মুসলমান পাউরুটি মেকার, বিস্কুট মেকার ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে কি আমরা এইটা ধরতে পারি বা এইটার কি যথেষ্ট প্রামাণ্য আছে যে হিন্দু ধর্মের যে গোঁড়ামি, সেই গোঁড়ামির জন্যেই পাউরুটির বা এই বিস্কুটের ব্যবসা হিন্দুরা করেনি, মুসলমানরা কিন্তু সাগ্রহে সেটা গ্রহণ করেছে এবং তারা তাদের ইয়ে পেয়েছে। তাহলে কি তারা এই গোঁড়ামির জায়গাটা থেকে মানে বেরোতে পেরেছিল অন্তত এই প্রশ্নে? মোস্ট প্রবাবলি গোঁড়ামি নয় ব্যাপারটা, জানো তো। মোস্ট প্রবাবলি যেটা হচ্ছে, এটার কোনো ডকুমেন্টেড প্রমাণ নেই যে কেন হঠাৎ করে মুসলিমরাই করতে শুরু করলেন। কিন্তু ঘটনা যেটা হতে পারে, যে পর্তুগিজরা যখন আসছে না বাংলায়, পর্তুগিজরা আসছে, তারপরে তোমার বাকি তার পেছন পেছন আসছে, শেষে ব্রিটিশরা আসছে, তাই তো? এরা যখন আসছে, এরা এখানে সেটেল করার পরে এখানে কিন্তু এরা যেটা করছে সেটা হচ্ছে যে এরা কিছু লোকজন দরকার, কর্মচারী দরকার না? তুমি যখন কুঠি তৈরি করছো, কুঠিটাকে তো চালানোর জন্য কিছু কর্মচারী লাগবে। এখন একজন হিন্দু গিয়ে তো সেই কুঠিতে কাজ করবে না, কারণ তার তো জাত যাবে, তাদের তো ছোঁয়াছুঁই হবে। মুসলিমদের তো সেই ছোঁয়াছুঁয়ির ঝামেলাটা নেই, বুঝতে পারছো? ফলত এদের খানসামা বা এদের রাঁধুনি হয়ে যাচ্ছে প্রথম দিকে মুসলিমরাই, ঠিক আছে? কারণ ধর্মে তো কোনো বাধা নেই তাতে। হলো, পরটা তুমি খাবে না, রান্না করলে না পর, বাকি জিনিসও তো রান্না আছে কত কিছু, করো না, করলে। এবার তার ফলে, এবং আমার যেটা মানে মনে হয়, এটার কোনো রিটেন ডকুমেন্ট আমি ওইভাবে কোথাও পাইনি, কিন্তু আমার যেটা মনে হয়, যেহেতু এই খানসামারাই মেনলি প্রথম দিকে গেছিল
এবং ব্রিটিশদের কাছে এই খানসামারাই প্রথম খাবারটা রান্না করাটা শেখে, ঠিক আছে। এবং মুঘল খাবারের মধ্যেও কিন্তু কিছু জিনিস আছে যেগুলো ওই পাউরুটি এবং ইয়ের মতো কাজ করে। তোমরা শিরমাল বলে একটা জিনিস আছে, তোমরা খেয়েছো কিনা জানি না। শিরমাল যদি না খেয়ে থাকো অবশ্যই খেও, বেশ উপাদেয় একটি খাবার। তাছাড়া ধরো এই দেশি বিস্কিট, তোমরা যদি এখনো দিল্লির রাস্তাঘাটে যাও, আমি কলকাতায় অতটা দেখি না, দেখবে ওই ইয়ের মধ্যে কাঠকয়লায় বিস্কিট তৈরি করে, বেশ ওই কুকিজ যেগুলো আমরা বলি না, কুকিজ টাইপের জিনিস তৈরি করে, এবং সেটা এখন হিন্দুরা করে। কিন্তু এবং সেই জিনিস যে রয়েছে সেটা আমরা কিন্তু পর্যটকদের, বিভিন্ন পর্যটকের লেখাতেও পাচ্ছি যে বাংলার বন্দর এরিয়াগুলিতে অন্তত এই বিস্কিট তৈরি হচ্ছে। এখন কারা করছে, তাদের ধর্ম কি আমরা জানি না, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে মজার জিনিস সেটা হচ্ছে আমার ধারণা যে সেই কারণে যেহেতু ব্রিটিশদের কাছ থেকে মেনলি, মানে নট ব্রিটিশ, ইউরোপিয়ানদের কাছ থেকে মেনলি জিনিসগুলো এটা শিখছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে তারা হয়তো এতটা উৎসাহিত হয়ে পড়ে এবং প্রথম দিকে এটাকে ব্যবসা হিসাবে গ্রহণ করে মুসলিমরাই। সেই কারণে হিন্দুরা গ্রহণ করেনি প্রথম দিকে। তারপরে প্রথম যখন ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে এই ইয়েগুলো তৈরি হলো, প্রোডাকশন গুলো তৈরি হলো, তখন কিন্তু লোয়ার কাস্ট, মন্ডল ভদ্রলোকের পুরো নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, মন্ডল, সাম মন্ডল, মানে বুঝতেই পারছো যে তিনি লোয়ার কাস্টের একজন মানুষ, তিনি প্রথম এই ব্রিটানিয়া বিস্কিটের যে প্রথম যে ফ্যাক্টরি সেটা তৈরি, মানে ব্রিটানিয়াতে এখন নাম হয়েছে, প্রথম দিকে যে ইয়ে, সেই ফ্যাক্টরি কিন্তু তৈরি করতে কেটি আচার লেখাতে তোমরা পেয়েই যাবে। যাই হোক, হ্যাঁ ঠিক আছে স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা যে কমেন্টগুলো এসছে এবং তাদের যে জিজ্ঞাস্য, সেই জিজ্ঞাসা সেই প্রশ্নে আমরা চলে যাব। আমি এই যে 3টে প্রশ্ন করেছিলাম, আমি আমার উত্তর ঠিক মতো পেয়েছি। এবারে দেখা যাক যে কমেন্ট সেকশনে যেগুলো এসছে সেইগুলো নিয়ে একটু আলোচনা হবে আমাদের। আচ্ছা, সরোজেশ মুখার্জি উনি প্রশ্ন করেছেন, প্লিজ ক্যান ইউ কমেন্ট অন দ্য ডায়েটরি হ্যাবিটস ইনফ্যাকশনস অফ রাজা রামমোহন রয় অ্যান্ড দ্য ইয়ং বেঙ্গল সেট। আচ্ছা, যদিও এটা ডিরেক্টলি আমার মানে এই আলোচ্য বিষয়ের মধ্যে ছিল না, রামমোহনের খাওয়া দাওয়া সম্বন্ধে আমি খুব বেশি বলতে পারবো এমনটা নয়। তার কারণ হচ্ছে যে সেটার বিশেষ খুব লেখাপত্র যে আমরা পাচ্ছি এমনটা নয়, তো সেটা একটা ব্যাপার। কিন্তু ইয়ং বেঙ্গলদের বিভিন্ন ধরনের যে কাজকর্ম হচ্ছে, তারা মানে তারা প্রথম দিকে লুকিয়ে চুরিয়ে, অনেক ক্ষেত্রে ওপেনলি তারা এই মুরগি খাচ্ছেন, বিস্কিট খাচ্ছেন, তার উদাহরণ কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং তারা ওই যে জাতকে ভেঙে বেরিয়ে যাওয়া, জাতি প্রথার যে বাঁধন সেটাকে ভেঙে বেরিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু ইয়ং বেঙ্গলদের মধ্যে মানে ইনিশিয়াল ইয়ং বেঙ্গল যারা ছিল তাদের মধ্যে কিন্তু আমরা এটা লক্ষ্য করতে পারি যে চিকেন, বিস্কিট, ব্রেড এগুলো খাচ্ছেন তারা। এখন প্রত্যেক মানে ওইভাবে ইয়ং বেঙ্গল সেটের মধ্যেও তো বিভিন্ন বিয়ের মানে পর্যায়ে রয়েছে, সবাই একরকম ভাবে যে রিয়াক্ট করেছিলেন সেটাও নয়। তো তার ফলে এইভাবে ঠিক ইয়ং বেঙ্গল সেটের এক্স্যাক্টলি ডায়েটরি হ্যাবিটস কি ছিল এইটা বলা একটু কঠিন। রামমোহন সম্বন্ধে আমার অতটা জ্ঞান নেই, আমি বলতে পারবো না। তবে রামমোহন খুব খেতে ভালোবাসতেন এটুকু আমি জানি, তার কারণ রামমোহন সঙ্গে করে বিলেত যাওয়ার সময় নিজের রাঁধুনি নিয়ে গিয়েছিলেন যাতে করে উনি উপাদেয় খাবার দাবার খেতে পারেন। এবং এরকমও কানাঘুষো শোনা যায়, যদিও আমি কোথাও ডিরেক্টলি পাইনি, যে তিনি নাকি বেশ পাঁঠা খেতে ভালোবাসতেন, এটুকু শোনা যায়। এবং তার চেহারা বেশ ভালোই ছিল এবং তিনি পাঁঠা টাটা খেতে বেশ ভালোবাসতেন, এটুকু শুনেছি। কিন্তু মানে এটা, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। অপর্ণা বন্দ্যোপাধ্যায়, ইয়ং বেঙ্গলদের নিষিদ্ধ খাদ্যাভ্যাস সম্বন্ধে আলোকপাত করলে ভালো হয়। আচ্ছা, অপর্ণা বন্দ্যোপাধ্যায় আমার মাস্টারমশাই, ম্যামকে ধন্যবাদ, উনি ছিলেন। ইয়ং বেঙ্গলদের, যেটা আমি আগেই বলছিলাম যে ইয়ং বেঙ্গলদের মানে ইয়ং বেঙ্গল তো একটা সেট অফ পিপল, অনেক লোক ছিলেন তার ভেতরে। কিছু উদাহরণ আমরা পাই, যেটা আমি বললাম বলতে গিয়ে, যে রাজনারায়ণ বসুর যে লেখাতে আমরা পাচ্ছি যে ইয়ং বেঙ্গলরা মানে রান্না করে, ইয়ং বেঙ্গলরা ওই ধরনের খাবার দাবার খাচ্ছেন এবং তারা ব্রেড বিস্কিট খাচ্ছেন,
তারা বাইরে গিয়ে চিকেন খাচ্ছেন এবং তারা অনেক সময় নিষিদ্ধ মাংস খাচ্ছেন, মানে বিফ খাচ্ছেন এবং তার হাড় ছুড়ে দিচ্ছেন, এরকম কথাবার্তাও আমরা পাই। কিন্তু ওইভাবে ধরে ধরে মানে প্রত্যেক ইয়ং বেঙ্গলের মেম্বার ধরে ধরে বলাটা একটু মুশকিল, কারণ ওইভাবে আমি দেখিনি। এটা একটা গবেষণার বিষয় হতে পারে, আমি নিশ্চয়ই দেখার চেষ্টা করব। আচ্ছা, অর্ণব দা, অর্ণব ভৌমিক, হুম স্যারও চেনে। হুম তো হুম। তো ও প্রশ্ন করেছে যে স্যার, এই যে পাউরুটি তৈরির জন্য যে মেশিন ব্যবহার শুরু, এটা কি বিংশ শতাব্দীর শুরু থেকে বাঙালি সামাজিক চেতনার পরিবর্তন, মানে তার ধর্মীয় তথা সামাজিক কুসংস্কার থেকে বেরিয়ে আসার প্রমাণ, নাকি তথাকথিত প্রযুক্তির উন্নতির জন্য এমনটি হয়েছিল, নাকি সেটা দুটোরই ফল? পাউরুটি তৈরির মেশিনটা বোধহয় কুসংস্কার থেকে বেরিয়ে আসার প্রমাণ নয়, কারণ কুসংস্কার থেকে বেরিয়ে আসার প্রমাণ যদি হতো তাহলে ওটাই হতো যে যে খুশি হাতে রান্না করলেও, মানে দেখো এখানে দুটো ব্যাপার আছে। মেশিন যখনই তুমি ব্যবহার করছো এর মধ্যে দুটো ফ্যাক্টর চলে আসে। এক নম্বর হচ্ছে হাইজিন। কেন তুমি মেশিন ব্যবহার করো? কারণ তোমার হাতে প্রচুর জীবাণু আছে, সেটা দিয়ে তুমি যখন ইয়ে করছো তখন হাইজিন ইম্প্যাক্টেড হচ্ছে। ভাই তুমি হাইজিনের জন্য তুমি বলছো যে না আমরা এরকম, যে কারণ আমরা খালি হাতে ধরি না, গ্লাভস পরে ধরি, তাই তো? এবং মানে এটার খুব ভয়ঙ্কর একটা ইয়ে হচ্ছে যে দেখবে মানে ফুচকা বিক্রি করছে গ্লাভস পরে, তারপরে সেই গ্লাভসটা পরিবর্তন না করে সেটা দিয়েই টাকা নিচ্ছে, সেটা দিয়ে ইয়ে করছে, বা সেই গ্লাভসটাই ঢোকাচ্ছে, হাতে টাচ হচ্ছে না কিন্তু গ্লাভসের নোংরাটা গ্লাভসেই থেকে যাচ্ছে, এবং মানে হাইজিনের সেন্সটা তাই। এটা এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে সেই কারণে মেকানাইজ করা হচ্ছে যাতে মানে হিউম্যান টাচ না হয়। মেকানাইজ করা মানে কি হাইজিনটা মেনটেইনড হবে, ঠিক আছে? এর মধ্যে অনেক কিছুতে যাওয়া যায় যে মেশিন পরিষ্কার হচ্ছে কিনা, সেই মেশিনের গুণগত মান কতটা ঠিক হচ্ছে, কে চালাচ্ছে। ধরো উপর থেকে মেশিন চলছে, উপর থেকে টিকটিকি পড়ে গেল, তাহলে তো সেটা খুব হাইজেনিক হলো না। কিন্তু সেটা কি হচ্ছে, সেই কারখানা কি পরিষ্কার হচ্ছে নিয়মিত, সেটা আমরা জানি না। কিন্তু সেটা এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে তোমার ধর্মীয় কুসংস্কার বা যদি জাতিগত ব্যবস্থায় বলি ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা। এখন ব্যাপার যেটা হচ্ছে মেশিন আসার একটা প্রধান কারণ প্রোডাকশন বাড়ানো। খুব সহজ ব্যাপার যে তোমাকে প্রোডাকশন বাড়াতে হবে, মেশিনে যতটা বেশি প্রোডাকশন, মানে ধরো তুমি 5 কিলো ময়দা মাখতে তোমার যতটা ইয়ে কষ্ট হবে, মেশিনে 10 কিলো ময়দা সেই কষ্টে মেখে ফেলতে পারে, তাই তো? তো প্রোডাকশন বাড়ানো এটা একটা ব্যাপার, এবং সেটা প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা 20 শতকের মাঝামাঝি সময় থেকে মোটামুটি দেখতে পাচ্ছি, মাঝামাঝি না হলেও অন্তত আর্লি 20th সেঞ্চুরি থেকে আমরা মোটামুটি মেশিন মেড ব্রেডের কথা শুনতে পাচ্ছি। ফার্পো টার্পো তারা আসছে এবং তারা মেশিন ব্রেড তৈরি করছে। এটা এক নাম্বার ব্যাপার। তবে প্রযুক্তির জন্য আসা হচ্ছে, এটা একটা ব্যাপার। আর দু নাম্বার হচ্ছে টাচ হবে না, ফলত তোমার জাজ যাচ্ছে না। এই দুটো জিনিস মেইনলি এর সঙ্গে, মানে এইটাকে যদি তুমি ওইভাবে দেখো তাহলে জাজ যাচ্ছে না, তাই হাতে তৈরির ব্যাপার নেই, কিন্তু এখানে হাইজিনের কনসেপ্টটাও কিন্তু আছে, সেটাকে তুমি মানে ইগনোর করতে পারো না। ফলত সেটার ফলে কুসংস্কার থেকে বেরিয়ে আসছে নাকি ন্যাশনালিজমের প্রভাবে ওই জিনিসটা সাময়িকভাবে মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা এটা বলা একটু মানে মুশকিল যে এক্স্যাক্টলি কি হচ্ছে। মানে ধরো একটা আমি বর্তমান উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। ওই সেই দাড়িওয়ালা বাবার কথা বলছিলাম, যিনি ওষুধ বানান, এখন তিনি ভেজিটেরিয়ানদের হাড়ের গুঁড়ো দিয়ে ওষুধ বানানো খাওয়াচ্ছেন, তাতে কিন্তু ভেজিটেরিয়ানদের কোনো সমস্যা হচ্ছে না। ওষুধ তো খেতেই পারি, এবং দেশীয় ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ, হাড়ের গুঁড়ো খাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? এখন সেই হাড়ের গুঁড়োর ওষুধ তুমি খেতে পারো সেই বাবার তৈরি, কারণ তিনি দেশীয় পদ্ধতিতে বানান, ন্যাশনালিজম দিয়ে তো তুমি চালিয়ে দিতে পারো, তো সেটাও একটা কারণ হতে পারে। এখন এক্স্যাক্টলি কি হচ্ছে এইটা বলা খুব মুশকিল যে এক্স্যাক্টলি কোনটা। তবে এই সবকটা ফ্যাক্টরি বোধহয় কাজ করেছে। এক নাম্বার হাইজিন, দু নাম্বার প্রোডাকশন, তিন নাম্বার প্রযুক্তির উন্নতি, এবং চার নাম্বার খানিকটা হয়তো ন্যাশনালিজম। এই সবগুলো মিলিয়ে জিনিসটা তৈরি হচ্ছে। এটার সঙ্গে কুসংস্কার থেকে যে খুব বেরিয়ে এসেছিল তা নয়, তবে সেইভাবে দেখতে গেলে বলতে পারো যে কুসংস্কার তো বেরিয়ে আসেই নি, বরঞ্চ কুসংস্কারকে বাইপাস করার জন্য মেশিন ব্যবহার হয়েছে, যাতে জিনিসটা খাওয়া যায়, হাতে টাচ না হয়। শুনতে পাচ্ছি না। ও সরি সরি সরি, মিউট ছিল। বলছি, সিদ্ধার্থ মুখার্জি প্রশ্ন করেছে যে বিফের বদলে মাটনের ব্যবহারের কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে কি?
থ্যাংক ইউ সিদ্ধার্থ। বিফের বদলে মাটনের ঠিক ব্যবহারের উল্লেখ আমরা আবার আলাদা করে পাচ্ছি না, কিন্তু মাটনের ব্যবহার তো আমরা অনেক দিন ধরে দেখতে পাচ্ছি। মানে এটা ঠিক নতুন জিনিস নয়, মাটন বহু বছর ধরে খাওয়া হচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, তুমি পাঁঠা বলি দিতে পারো, যেই পাঁঠা বলি দেওয়া যাচ্ছে তো সেটা তো সিদ্ধ মাংস, মানে সেটা তো পবিত্র মাংস হয়ে যাচ্ছে, সেটা তো আর নিষিদ্ধ থাকছে না। তো তার ফলে যেটা হচ্ছে সেটা খাওয়ার যোগ্য হয়ে যাচ্ছে। ফলত এটাকে ঠিক ইয়ে করা হচ্ছে তা নয়। তবে একটা জিনিস হতে পারে, এই মাটন কাটলেটের ব্যাপারটা হয়তো বিফ কাটলেটের রিপ্লেসমেন্ট হতে পারে, কিন্তু সেটা কেউ বলে কয়ে করছে এমনটা নয়। মানে সেটা খুব কনসিয়াসলি করছে যে না আমরা মাটনের মানে মানে কনসিয়াসলি বলবো না, হয়তো কনসিয়াসলি করছে অ্যাকসেপ্টেবল যাতে হয়, যে কাটলেট গুলো যেগুলো তো আমরা খাই, বা মাটন ফ্রাই বা মাটন কাটলেট যেগুলো বলা হচ্ছে, বা মাটন কাবাব, এই জিনিসগুলো বোধহয় বিফের রিপ্লেসমেন্ট, কিন্তু সেটা খুব চাউর করে বলা হচ্ছে এমনটা নয়, ব্যবহার হচ্ছে। কারণ আমরা দেখতে পাই যেভাবে মাটন চপ বা মাটন কাটলেট তৈরি হচ্ছে, বিশেষ করে ল্যাম্ব চপ, মাটন চপ, এগুলো যেভাবে আমরা এখানে খাচ্ছি, বিশেষ করে বাঙালি, বিদেশে তো ল্যাম্ব চপ মাটন চপ ছিলই, কিন্তু আমরা যেভাবে খাচ্ছি সেভাবে কিন্তু বিফেরও প্রিপারেশন হয়। তো হয়তো বাঙালির কাছে যাতে এটা অ্যাকসেপ্টেবল হয় সেই কারণে এটা জুড়ে দেওয়া হয়ে থাকতে পারে, কিন্তু ওইভাবে বলে কয়ে হচ্ছে না যে আমি বিফের বদলে মাটন ইউজ করছি। কিন্তু সেটার একটা মানে ওই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আমরা পাচ্ছি। শান্তনু ভর প্রশ্ন করেছে যে আগে হিন্দু বাঙালির ঘরে মুরগি রান্না হতো না কেন? এই কথাটা স্যার বলতে গিয়ে, আলোচনা করতে গিয়ে বলেছেন। তো স্যারের যদি কিছু বলার হ্যাঁ, থাকে মানে তো বলুন। এটা না ওই সেম কথাই যে ইয়েতে মানে মনুস্মৃতিতে বারণ আছে। পরবর্তীকালে আমরা বাংলার যে স্মৃতিগুলো দেখছি সেগুলোতেও আমরা বারণ পাচ্ছি, এবং ইয়েতেও আছে। তো তার ফলে সেগুলো, এবং পরবর্তীকালে যেহেতু ওই ধর্মের বলি দেওয়ার একটা ব্যবস্থা নেই, এই জিনিসগুলোর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়তো হচ্ছে। এই আর কি। আচ্ছা, অমৃতা ম্যাম, শোনা যাচ্ছে? হ্যালো? শুনতে পাচ্ছি, বলো হ্যাঁ, হ্যাঁ। অমৃতা দি কি বল। হুম, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অমৃতা ম্যাম প্রশ্ন করেছেন যে ব্রাহ্ম সমাজে খাদ্যের বিভেদ কি ছিল? বিভেদ কি? খাদ্যাখাদ্যে বিভেদ ছিল। ব্রাহ্মণদের মধ্যে ওই ধরনের ঝামেলা ছিল না যে অনেক কিছু খাওয়া যাবে না। তো ব্রাহ্মদের মধ্যেও তো আবার অনেকগুলো ভাগ ছিল, আমরা জানি। তো যারা র্যাডিক্যাল ব্রাহ্ম তারা তো সবকিছুই খেতেন মোটামুটি, যারা মানে অ্যাংলিসাইজড ব্রাহ্ম তারা তো সবকিছুই খেতেন, তাদের খাওয়া দাওয়াতে আলাদা। কারণ জাতপাত চলে যাওয়ার তো কোনো ঝামেলা নেই, ধর্ম চলে যাওয়ার কোনো ঝামেলা নেই, কারণ এই ধর্মটা তো হিন্দু ধর্মের মতো তোমাকে হোলিস্টিক্যালি চেঞ্জ করছে না। হিন্দু ধর্মের ব্যাপারটাই মানে আমরা এই কথাটাই ব্যবহার করা উচিত নয়, হিন্দু ধর্ম বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। এটা অ্যামালগামেশন অফ বিভিন্ন জিনিস। এটা ঠিক একটা ধর্ম নয়, মানে যেটা যে অর্থে আমরা খ্রিস্টানিটি বলি, যে অর্থে আমরা ইসলাম বলি, সেই অর্থে তো হিন্দু ধর্ম বলা যায় না। এটা অ্যামালগামেশন অফ বিভিন্ন জিনিসপত্র, তার সবকিছু একসঙ্গে এসে ঢুকেছে, তার মধ্যে মারামারিও হয়েছে। মানে চৈতন্য যেমন দেখতে পারতেন না শাক্তদের, কারণ এটা এখন যদি বলতে চাই লোকজন রেড়ে করে মারতে আসবে। মারধর খাবার দরকার নেই বিশেষ, কিন্তু বক্তব্য যেটা হচ্ছে যে এটা হিন্দু ধর্মের মধ্যে রয়েছে, কিন্তু সেটা তো ব্রাহ্মণদের মধ্যে সেই ঝামেলাটা নেই। তারা তো খেতে পারে, যে কারণে নবীনচন্দ্র বলছে যে আমি তো পাউরুটি খেতে পারি যে কোনো সময়, আমার তো পাউরুটি খেলে জাত যাবে না ব্রাহ্মণ হয়ে গেলে, হতেই পারি। এবার সেইখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন গোষ্ঠী রয়েছে, তার মধ্যে একটা গোষ্ঠী হয়তো মনে করছে যে না, কারণ ব্রাহ্ম লেখাদের মধ্যে মানে ব্রাহ্ম যারা লেখক রয়েছেন তাদের যে প্রচার পুস্তিকাগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু অ্যান্টি বিফ একটা সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। একেবারে নেই তা নয়, কিন্তু একেবারে কেউ আবার খাচ্ছেও না তেমনটা নয়, কারণ খাওয়া দাওয়া নিয়ে এদের বিশেষ কোনো মাথা ব্যথা ওইভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। কিছু কিছু জায়গায় ছিল, একেবারে ছিল না তা বলছি না, কিন্তু বিশেষ করে চিকেন খাওয়া বলো বা ব্রেড খাওয়া বলো, এই ধরনের মানে বিফটা তো এক্সট্রিমে চলে গেলে, তার থেকে যদি একটু কম এক্সট্রিমে আসো, যেগুলো খাওয়া দাওয়া যাওয়ার কথা, বাইরে খাওয়া, এই ধরনের জিনিসে বিশেষ করে কোনো আপত্তি নেই। কিন্তু তুমি যদি মজার জিনিস দেখো যে ওই ব্রাহ্ম পরিবার থেকেই কিন্তু বাংলার কুকবুক গুলোর মধ্যে একটা বিশেষ কুকবুক, যেটা আমিষ ও নিরামিষ আহার, প্রজ্ঞা সুন্দরী লিখছেন, তিনিও কিন্তু ওই ধরনের একটা সমাজ থেকে বেরিয়ে আসছেন, ব্রাহ্ম সমাজের একটা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকেই, মানে ঠাকুর পরিবার থেকেই তো বেরিয়ে আসছেন। ঠাকুর পরিবারের একটা বড় অংশের তো ব্রাহ্ম ধর্মটাই একটা মেন ইয়ে ছিল। তো গোটা পরিবারের মধ্যেই এর প্রভাব ছিল ব্রাহ্ম ধর্মের, যদি সবাই ইয়ে না করে। তো যাই হোক,
আচ্ছা, আর তেমন কোনো প্রশ্ন নেই। ওই শান্তনু ভর উনি বলেছেন যে ফুড কালচার, ফুড হিস্ট্রি নিয়ে ভবিষ্যতে আরো প্রোগ্রাম চাই। হ্যাঁ, সংলাপ করবে। এবং স্যারের কাছ থেকে আমার যেটা জানার, স্যার আপনি এতক্ষণ ধরে যে আলোচনাটা করলেন, প্রায় 1 ঘন্টা ধরে, সেই আলোচনার মূলত সোর্স আপনি কোথা থেকে পেয়েছেন, বা কোন বইগুলো আমরা ফলো করলে এই সম্পর্কে একটু জানতে পারবো, এইটা একটু যদি বলে দেন। আচ্ছা, দেখো, এটা কোনো ওইভাবে বাংলায় ফুড হিস্ট্রি যে খুব বিশেষ করে লেখা হচ্ছে এমনটা নয়। এই যেটা আমি বললাম এটা অনেকটাই আমার গবেষণার জায়গা থেকে। এটা খুব একটা পাবলিকেশন আছে আমার, সেটা দেখতে পারো। এছাড়া বাংলার খাদ্যাভ্যাস নিয়ে যিনি মেইনলি লিখেছেন তিনি উৎসা রায়, ওনার বইটা দেখতে পারো। আর তার পরবর্তীকালে এখন রিসেন্টলি কিছু লেখালেখি বেরোচ্ছে, তার মধ্যে তোমার আহ, আহ, জয়ন্ত সেনগুপ্ত লিখেছেন, তারটা দেখতে পারো। ঈশিতা ব্যানার্জি দুবের একটা লেখা আছে, মানে বই আছে, সেটা তোমরা দেখতে পারো। প্রধানত এগুলোই বাংলায়। আরো কিছু বই বেরিয়েছে কিন্তু সেগুলো ঠিক গবেষণামূলক বই নয়। তো কিন্তু মানে এই ধরনের বইপত্র এখন রিসেন্টলি বেরোচ্ছে। গবেষণামূলক বই বলতে যে যাদের কথা বললাম, উৎসা রায়, ঈশিতা ব্যানার্জি দুবে এবং জয়ন্ত সেনগুপ্ত, এদের লেখাই মেনলি দেখা যেতে পারে। আমার দু একটা ছোটখাটো লেখা আছে, বাট সেগুলো মানে সেই আর কিছু বিশেষ খুব যে গবেষণামূলক লেখা হচ্ছে না, নতুন গবেষণা হচ্ছে, তো জানা যাবে। আর প্রাইমারি সোর্স বলতে গেলে 19 শতকের প্রচুর উপন্যাস আছে, গল্প আছে, প্রবন্ধ আছে, আর্কাইভাল কিছু ডকুমেন্টস আছে, সেগুলো তোমাদের দেখতে হবে। সেটা মেনলি এটার বিষয়, মানে সেগুলোই আর দেখতে কি, পারো, কিন্তু আর সেকেন্ডারি সোর্স কিছু যে এগুলো দেখো। স্যার বিজ্ঞাপন দেখালেন, এগুলো থেকেও আমরা একটা কিছু আইডিয়া করতে পারবো? বিজ্ঞাপনগুলো মেনলি ওই নিউজ পেপার এবং পিরিয়ডিক্যালস যেগুলো আছে সেগুলো থেকে তোমরা পাবে। আর কিছু বিজ্ঞাপন জোগাড় করেছি বিভিন্ন কালেক্টরদের কাছ থেকে, সেটাই। কিন্তু মেনলি যে বিজ্ঞাপনের সোর্স সেটা কিন্তু ওই পিরিয়ডিক্যালস গুলো, যেগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে। যারা মানে বিজ্ঞাপন নিয়ে কাজ করতে চায় তাদের জন্য ন্যাশনাল আর্কাইভ বা আমাদের ন্যাশনাল লাইব্রেরি যেটা, সেগুলো খুব ভালো। নেহেরু মেমোরিয়ালেও আছে পুরনো নিউজ পেপার দেখা, তাতে প্রচুর এরকম বিজ্ঞাপন কিন্তু পাওয়া যায়, যদি বিজ্ঞাপনকে কেন্দ্র করে কেউ দেখতে চায়। স্যার, আর আপনি গগন ঠাকুরের একটা কার্টুন দেখালেন, তো কার্টুন বা এই চিত্রে কিরকম এর প্রভাব আছে এই খাবার বা ইত্যাদি ইত্যাদি, সেটা একটু দেখো, যদি বলেন। ডিরেক্টলি খাবারের প্রভাব ওইভাবে যে মানে ব্যঙ্গাত্মক কার্টুন গুলোতে আছে, এবং এই ব্যঙ্গাত্মক কার্টুন গুলো আসছে অনেকটা পর থেকে। তুমি যদি 19 শতককে দেখতে চাও তাহলে তোমার একদম শেষের দিকে তুমি কার্টুন গুলো পাচ্ছ, তার আগে কিন্তু নেই। কারণ প্রিন্টিং একটা বড় ব্যাপার, মানে প্রিন্টিং এ বের করা এবং সেই এগুলো করা, এবং এই কালচারটাই তৈরি হচ্ছে একটু পর থেকে। তো কার্টুনেও আছে, একেবারে নেই তা নয়। বিভিন্ন পত্র পত্রিকায় কার্টুনও বেরোচ্ছে, সেই কার্টুনগুলো তোমরা দেখতে পারো, যে যেগুলো বেসিক্যালি ব্যঙ্গাত্মক। গগন ঠাকুরের কার্টুনটা তো একটা বই হিসাবে পরে বেরিয়েছিল, কিন্তু এবং সেটা আমার সোর্স মেনলি ইন্টারনেট। কিন্তু এই ধরনের ওই এগেন তোমাকে ফিরে যেতে হবে নিউজ পেপারে। একটা জিনিস মনে রাখতে হবে যে ফুড নিয়ে কাজ করতে গেলে তার যে আর্কাইভটা সেটা কিন্তু তোমাকে নিজেকে তৈরি করতে হবে। এটা রেডিমেড কোনো আর্কাইভ কিন্তু কোথাও পাওয়া একটু মুশকিল। অন্যান্য সাবজেক্টের মতো ফুডের ব্যাপারে, কারণ ফুড হচ্ছে তোমার দৈনন্দিন জীবনের একটা প্র্যাকটিস, তাই তো, হ্যাবিট। এটা তুমি যে খুব কনসিয়াসলি করছো তা নয়। তোমার টেস্ট বাডে আজকে মনে হচ্ছে তুমি মোমো খাচ্ছ, তাই তুমি খাচ্ছ। কালকে তুমি মোমো না খেয়ে তুমি আলুর চপ খেতে পারো। পরশুদিন লুপ্তপ্রায় একটা জিনিস যেটা তোমাদের জেনারেশন খুব একটা খায় বলে আমার মনে হয় না, সেটা হচ্ছে মোগলাই পরোটা। সেটা খেতে পারো। হ্যাঁ, দেখবে এখন কলকাতায় মোগলাই পরোটার দোকান কমে গেছে, মোগলাই পরোটা লোকে খেতে চায় না। মানে আমাদের সময় ডেলিকেসি ছিল মোগলাই পরোটা, এখন যেটা ফ্রাইড চিকেন বা ইয়েতে পরিণত হয়েছে। তো সেই জিনিসগুলো তো নিরন্তর পরিবর্তন হচ্ছে, এবং এগুলোকে কেউ ডকুমেন্ট করে রাখার কথা ভাবেও নি। গল্প লিখতে গিয়ে মনে হচ্ছে আচ্ছা এই জায়গাটা লিখলে ভালো হতো, তাই লিখেছে। একটা সিকোয়েন্স আছে, ধরো হোটেলে গিয়ে খাচ্ছে, তো তোমাকে ওই পড়তে 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 ওই জায়গাটাকে ধরতে হবে। তুমি যে আলাদা করে ওইটাকে ইয়ে করতে পারবে তেমনটা কিন্তু নয়। মানে এটাই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলে যে খাবার দাবার ব্যাপারটাই খুব ওই ধরনের প্রবলেমেটিক। কারণ হচ্ছে ডকুমেন্ট করে কেউ রাখেনি আলাদা করে, যে আজকে আমি ঘুম থেকে উঠিয়া এইটা খাইলাম। তুমি ডায়েরিজ গুলো দেখবে, ডায়েরিজ গুলোতে নেই।
তুমি করো কি, আমি করি কি, আমি করি না, আমি হয়তো প্রচুর ভালো জিনিস খেয়ে এসেছি। এখন থ্যাঙ্কস টু মানে আমাদের পরের জেনারেশন যারা কাজ করবে তাদের জন্য খুব ভালো আর্কাইভ হচ্ছে ইনস্টাগ্রাম। হ্যাঁ, কারণ তুমি তো খাওয়ার আগে ছবিটা তুলে ইনস্টাগ্রামে পোস্ট করছো বা ফেসবুকে পোস্ট করছো। আজ থেকে 50 বছর পরে যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুক থাকে, কিউলিনারি কালচার কিভাবে চেঞ্জ হয়েছে এটার সম্পূর্ণ নিদর্শন পাওয়া যাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আমরা ভাবি না এভাবে, কিন্তু এটা ভাবা জরুরি যে এটাতে হচ্ছে। ঠিক কথা, মানে এটাই হচ্ছে ব্যাপার। এর মধ্যে কাস্ট আছে, আমরা ওইভাবে ছোঁয়াছুঁই করি না। কিন্তু গোপাল গুরুর একটা খুব ভালো থিসিস আছে হিউমিলিয়েশন বলে, উনি বলছিলেন যে মানে তোমাকে এমন ভাবে, আমি যেটুকু বুঝেছি আমার বুদ্ধিতে, যে তোমাকে এমন ভাবে তৈরি করে দেওয়া হবে যে তোমাকে হিউমিলিয়েট করা হবে বিভিন্ন ভাবে কনস্ট্যান্টলি বিকজ অফ ইওর কাস্ট আইডেন্টিটি। খাবারের মধ্যে দিয়ে সেই জিনিসগুলো এখন ওইভাবে ফুটে না উঠলেও ইনস্টাগ্রাম দেখো, ফেসবুক দেখো, সেগুলোর মধ্যে কিন্তু কনস্ট্যান্ট এই ধরনের এবং খুব মানে নির্লিপ্ত ভাবে লোকজন এটাকে পোস্ট করে। তো এটা খুব ভালো একটা আর্কাইভ হতে পারে আজ থেকে 50 বছর পরে, আজ থেকে 10 বছর পরে লোকে যখন দেখবে তখন কিন্তু এটা দেখবে যে কিভাবে পরিবর্তন হচ্ছে। লোকে কি পিৎজার ছবি দিচ্ছে, লোকে কি চিজের ছবি দিচ্ছে, নাকি তারা এগলোর মোগলাইয়ের ছবি দিচ্ছে, নাকি তারা কি খাচ্ছে। বা এই ব্লগার যারা নোয়িংলি বা আননোয়িংলি তারা কিন্তু ফুড কালচারকে প্রিজার্ভ করছে, যে দিস ইজ আওয়ার কালচার অফ দিস টাইম। এবং মজার জিনিস হচ্ছে তুমি তাতে টাইম পাচ্ছ, ডেট পাচ্ছ, লোকেশন পাচ্ছ, কে বিক্রি করছে তার নাম পাচ্ছ। বুঝতে পারছো তো? এই যে পুরো জিনিসটা, এটা তো তোমায় রেডিমেড আর্কাইভ দিচ্ছে। তুমি আর্কাইভের ফাইল খুলে কি পাবে? ঘটনাটা কি ঘটেছে সেটা পাবে, ডেটস পাবে, টাইম পাবে, কে ঘটনাটা ঘটিয়েছে সেটা পাবে, এবং কিভাবে হচ্ছে সেটা পাবে। এক্স্যাক্টলি সেম জিনিস তুমি ইউটিউবের ব্লগে পাবে। এই আর্কাইভ গুলোকে আমাদের এক্সপ্লোর করতে হবে, এটা ছাড়া অপশন নেই আমাদের। কারণ নতুন ওইভাবে ধরো রেডিমেড আর্কাইভ, ধরো আজকে স্বাধীনতা সংগ্রাম নিয়ে কেউ একটা কাজ করতে গেলে সে একটা রেডিমেড আর্কাইভ কিন্তু পেয়ে যাচ্ছে, ন্যাশনাল আর্কাইভে যাচ্ছে বা তোমাদের কলেজের সামনে ভবানী দত্ত লেনের আর্কাইভে সে চলে যাচ্ছে, সে একটা রেডিমেড জিনিস পাচ্ছে। তাকে অনেক কিছু খুঁজতে হবে, অনেক কিছু দেখতে হবে, কিন্তু রেডিমেড ইনফরমেশন তার একটা সোর্স রয়েছে। কোনটা ইজি নয় এটা কিন্তু আমার বক্তব্য নয়, আমি একেবারেই সেটা বলতে চাইছি না যে এটা খুব ইজি বা এটা খুব কঠিন। আমি বলছি না, সমস্ত কাজই মানে যে কোনো ধরনের কাজ করো না কেন সেটা তোমার তার মধ্যে কাঠিন্য আছে, ভালো জিনিস আছে, সবকিছুই আছে। কিন্তু ওই আর কি, মানে এই আর্কাইভটা তোমাকে এক্সপ্লোর করতে হবে, এটা ছাড়া কোনো অপশন নেই। যাই হোক, আমরা একদম আমাদের আলোচনার শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। কুন্দনের কি কিছু বলার আছে স্যারকে? না, আমার সেরকম কিছু বলার নেই, তবে আলোচনাটা সত্যি খুব মনোগ্রাহী ছিল। আমার জাস্ট একটা ছোট্ট প্রশ্ন আছে। স্যার, এই যে চিকেন খাওয়ার ব্যাপারটা বলছিলেন, সেটার জন্য স্যার বললেন যে মনুস্মৃতিতে বাধা আছে এবং ধর্মীয় বিধিনিষেধ আছে। আমি আমার লাইফের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। আমার দাদু দিদা, ওনারা প্রথম জীবনে এবং মধ্য বয়সে এটা চিকেন খেতেন না, এবং শেষ জীবনে এসে পড়ে আমাদের জোরাজুরিতে তারা খায়। কিন্তু আমি যখন তাদেরকে কোশ্চেন করি, তখন আমি অনেক ছোট, যে কেন খাবি না, তখন আমার দাদু আমাকে খুব ভালোভাবে বুঝিয়েছিল যে মুরগি পোকামাকড় খায়। ঠিক আছে, যেহেতু মুরগি পোকামাকড় খায়, সেই জন্য সেটা খাওয়া যাবে না। হুম। তো মানে সেটা একটা, তো তার মানে কি এই যে প্রাণীরা একটা পবিত্র বা অপবিত্র খাবার খাচ্ছে, সেটা এটার সাথে কি কোনোভাবে রিলেটেড আছে? ইভেন আমরা মানে দেখেছি, যেমন বাঙালিদের মাছ খাওয়ার আগে বোয়াল মাছ বাঙালিরা খেত না, তার কারণ বোয়াল মাছ মরা খাচ্ছে। এবং মুরগি যে এই যে পোকামাকড় খাচ্ছে, সেটারও কি কোনো ভিত্তি আছে? কারণ আমরা তো এরকম দেখেছি সেটা। এবং পরবর্তীকালে যখন মুরগিকে বাণিজ্যিক ভাবে প্রতিপালন করা হয়, তখন তার মানে ইয়ে ব্রয়লার মুরগির ব্যাপারটা, সেটাতে তখন তাদের আলাদা করে দানা দেওয়া হয়। মানে তার জন্যই কি আরো বেশি ভাবে অ্যাকসেপ্টেন্স পেয়েছে এটার কোনোভাবে? এইটা আমি একটু জানার চেষ্টা করি। দেখো, মানে মুরগি পোকামাকড় খাচ্ছে সেরকম অনেক মাছ রয়েছে যারা পোকামাকড় খায়। বোয়াল মাছ মরা খায় ঠিক আছে, কিন্তু অন্যান্য মাছ তো পোকামাকড় খায়, মানে ছোট মাছ, বড় মাছ এইসব তো খায়, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে থেকে মাছগুলো তো খাওয়া হচ্ছে। তো একেবারেই যে পোকামাকড়ের গল্প এটা বোধহয় নয়।
বুঝলে তো? এটা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে সেরকম যদি সেই লজিকেই আমরা যাই যে ঘাস খায়, তাহলে তো যারা ঘাস খায় প্রত্যেককে তুমি খেতে পারো। আমরা কি পারছি? বা আমরা কি খাই? আমাদের কালচারে তো নেই। বা ধরো শূকর। হিন্দু ধর্মে সেই অর্থে শূকর খাওয়াতে কোনো বাধা নেই। তাই তো? কিন্তু শূকর কি আমরা খাচ্ছি? শূকর তো নোংরা খায়। হুম? তো এটার বোধহয় ব্যাপারটা ওইভাবে নয় আরকি। এবার এটা একটা কি হয় জানো তো? আমরা যখন কোনো কিছুকে না বলি, তখন তারপরে আমরা বিভিন্ন লজিক দিয়ে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করি যে এটাই হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, হলে এটা হয়েছে। এই জিনিসটা আমরা করার চেষ্টা করি। ঠিক আছে? এবার এই হচ্ছে ব্যাপার। এখন সেটা কিভাবে কি হয়েছে, এটা এক্সাক্টলি বলাটা একটু মুশকিলের ব্যাপার যে এক্সাক্টলি এটার জন্য হয়েছে। কারণ এটা কোথাও লেখা নেই। বলা হচ্ছে যে যার ৩ টে ইয়ে থাকবে তিনি খাবে না। তো আমাকে সেটা ধরে যাওয়া মানে আমাদের হিস্ট্রিয়ানদের এটাই প্রবলেম বা ইতিহাসের ছাত্র হিসাবে আমাদের এটাই সমস্যা, যেটা বলা হচ্ছে আমরা তো সেটুকুই বুঝতে পারি, তার বাইরে তো কিছু বুঝতে পারি না। বুঝতে পেরেছো? মানে যেটা লেখা নেই তার বাইরে তো আমি কিছু করতে পারছি না। এই হচ্ছে সমস্যা। যাই হোক, আশা করি কুন্দন তার উত্তরটা পেয়েছে। মানে উত্তরটা বোধহয় ঠিক হলো না, কিন্তু আমি নিশ্চয়ই ভাববো বিষয়টা নিয়ে না যে নোংরা খাওয়াটা না স্যার, আসলে যথেষ্ট কোথাও ভালো হচ্ছে হয়েছে। না। আমি এখন আমার জায়গাটা মানে এখনো পাইনি আর কি। আমার জায়গাটা ছিল অ্যাকচুয়ালি যে বাণিজ্যিক ভাবে যে ব্যাপারটা হচ্ছে, এই যে ব্রয়লার মুরগির দেখো যে দানাটা দেওয়া বাণিজ্যিকের আছে ব্যাপারটা সেটা অন্য, মানে এটা না গরুকে মানে ধরো যেটা খুব ইয়ে আছে, যে ধরো বাণিজ্যিক ভাবে যে পশুপালন হয় তার মধ্যে একটা পশু হচ্ছে ওয়াগু বলে একটা বিফ হয়, যেটা জাপানের খুব দামি মানে ইয়ে, সেটার বাণিজ্যিকরণ করা হয়। তাদেরও খাওয়ানো হয় কর্ন ইয়ে, ঠিক আছে, কর্ন খাওয়ানো হয়। এখন মুরগিতেও দেখা যাবে কর্নের ওই জিনিসটা খাওয়ানো হয়। তার একটা বড় কারণ বোধহয় এই যে এটা না তোমার খুব তাড়াতাড়ি ওজন বাড়াতে সাহায্য করে। যেহেতু পিওর কার্বোহাইড্রেট খুব তাড়াতাড়ি ওজন বাড়াতে সাহায্য করে। যেটা একটা মুরগি যতক্ষণে ঘুরে খাবে, যেই জন্য দেখবে এখন রিসেন্টলি যদি তোমরা একটু ইউরোপিয়ান বা আমেরিকান ট্রেন্ড ফলো করো, তাহলে দেখবে ব্রয়লার মুরগির থেকে যারা একটু পয়সাওয়ালা লোকজন বা বাঙালিরাও যারা একটু পয়সাওয়ালা লোকজন, তারা কিন্তু চেষ্টা করে দেশি মুরগি খাওয়ার, কারণ সেটা ঘুরে ঘুরে খায় এবং তার মাংসটা অনেক বেটার স্বাদ হয়। যাতে ওপেন ফার্মিং যেটাকে বলে সেটা কিন্তু ইউরোপে খুব চালু হয়েছে, মানে আমেরিকাতেও খুব চালু হয়েছে, এবং আমাদের দেশেও কিন্তু আস্তে আস্তে এই দেশি মুরগির চলনটা আস্তে আস্তে আবার ফিরে আসছে, কারণ ব্রয়লার মুরগির ওই খুব তাড়াতাড়ি ওজন বাড়িয়ে দেওয়াটা আবার লোকজন পছন্দ করছে না। বুঝতে পেরেছো তো? হ্যাঁ সেইটা একটা কারণ বোধহয় এই, সেটার কারণ বোধহয় এটা নয় যে ভেজ মানে জাস্ট ভেজ খাইয়ে দেবো তাহলে সে পবিত্র হয়ে যাবে, সেটা বোধহয় মেন কারণ নয়। স্যার, ওই ভেজালের ব্যাপারটাও আছে তার মধ্যে, মানে এই ব্রয়লার কেসটায়। ভেজাল ঠিক নয়, মানে এটা হচ্ছে ঠিক মানে এটাকে তুমি ঠিক ভেজাল বলতে পারো না, কিন্তু মানে ভেজাল হচ্ছে তোমার একটা খাবার তার মধ্যে তুমি অন্য কিছু মিশিয়ে হুম দিচ্ছ। হুম এটা হুম ঠিক আলাদা করে কিছু মেশাচ্ছে না। এটাতে যেটা করছে সেটা হচ্ছে এটাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেওয়ার জন্য, এটা একটা ফর্ম অফ ভেজালও বলতে পারো, যে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেওয়ার জন্য ভাই এটা খাওয়াও, এটা খাওয়ালে খুব তাড়াতাড়ি ওজন বাড়বে। ১০ হুম কিলোর জায়গায় ১৫ কিলো তুমি ধরো একটা মুরগি প্রিপেয়ার করছে ৩০ দিন ৩৫ দিন, কিন্তু একটা দেশি মুরগি প্রিপেয়ার করতে মানে যেটা মানে তুমি যখন সেটাকে বিক্রি করবে সেটা তৈরি করতে তোমার প্রায় বছর খানেক লেগে যাচ্ছে, তার বেশি বই কম নয়। তো তাহলে তুমি যেটা ৩০ দিনে যে টাকাটা পেতে পারো সেটা বছর খানেকে কেন তুমি চাইবে? বুঝতে পারছো তো? স্পেসেরও একটা ব্যাপার আছে, স্পেস ক্রাঞ্চ হচ্ছে, তুমি ঘুরিয়ে খাওয়াতে হলে তাকে তো জায়গা দিতে হবে। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। যাই হোক, আমরা যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ ধরে সত্যি খুব একটা ব্যাপক আলোচনা হলো। আমি দিকে আমি টেক্সট করে যাচ্ছিলাম। আমিও নেটওয়ার্কের সঙ্গে করে নিয়েছি নিজেকে, অ্যাডজাস্ট করে নিয়েছি। ও যখন চলে যাচ্ছে আমি চুপ করে যাচ্ছি। তো আহ, আহ, তো স্যারকে পাওয়ার জন্য স্যার আলটিমেট আমাদের সময় দিতে পেরেছেন। আর ফুড হিস্ট্রি নিয়ে আমাদের খুবই ইন্টারেস্ট, কারণ ডেলি যে জিনিসটা আমাদের খুবই দরকার সেটা হচ্ছে খাবার। আর সেই খাবার সম্পর্কে যখন তার আহ, ব্যাপারগুলো জানতে পারি তখন খুব আনন্দ হয়, এবং আমার মনে হয় ফুড হিস্ট্রি নিয়ে আগামী দিনে সত্যিই কাজ হবে, এবং
আমাদের মধ্যেকারই লোকজন কাজ করবে এবং কাজ করা উচিত। কারণ ফুড থেকে অনেক কিছু জানা যায় সমাজের, সংস্কৃতির। এইটুকু আজকের আলোচনায় তো খুব ভালোভাবেই এলো। এবং এইভাবে যদি আমরা ভাবনা চিন্তা করি তাহলে সত্যি মানে খাবার এবং খাদ্যাভ্যাস থেকে অনেক কিছুই উঠে আসবে। যাই হোক, আর স্যারের কথায় যে কথাটা বরাবর এলো যে কোনো একটা জিনিসকে এইটা আমাদের সনাতন, এইটাকে আঁকড়ে ধরে থাকা সেটা নয়। সমাজ পরিবর্তনের ধারায় যেটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে সেটাকে গ্রহণ করা খুবই দরকার। সমাজ যেটা চাইছে, সামাজিক যেটা চাহিদা সেইটার সঙ্গে চেঞ্জ করে নেওয়াটাই বোধহয় ভারতবর্ষের সংস্কৃতি ছিল, আছে এবং থাকবে। যতই আমরা সনাতন সনাতন বলে গলা ফাটাই না কেন। সেটা খাবারের ক্ষেত্রেও সেইভাবেই দেখা গেছে। স্যারের আলোচনায় সেটা খুব স্পষ্টভাবে এসছে। কখনো যে খাবার নিষিদ্ধ, তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সে খাবার খুবই প্রসিদ্ধ এবং খুবই তার উপকারিতা এসে যাচ্ছে, তার অ্যাডভার্টাইজমেন্ট, তার সবকিছু। ফলে আমাদের দরকার এই জিনিসটা, দরকার এই ফ্লেক্সিবিলিটিটা দরকার এবং যুক্তি দিয়ে সবকিছু বিচার করা দরকার। যেটা চায়, যেটা চেয়ে এসছে বরাবরই সংলাপ। যাই হোক, আজকের মতো এখানেই আমরা আমাদের এই লাইভ সেশনটা শেষ করব। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আগামী দিনে আমরা যদি কোনো অফলাইন আলোচনার আয়োজন করতে পারি ফুড হিস্ট্রির উপর, অবশ্যই স্যারকে পাবো, এটা আমাদের আবদার স্যারের কাছে। তো কুন্দনকেও ধন্যবাদ। এখানেই আমরা আজকের মতো আলোচনা শেষ করছি। শুভরাত্রি, এবং দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।